সন্ধে দেওয়ার পর অন্য দৃশ্য দেখা যায়। ব্রাহ্মদের মধ্যে বৈষ্ণব প্রভাব অনুপ্রবেশ করার পরই তারা দল বেঁধে সংকীর্তনে বার হন। ব্রাহ্মরা প্রায় সকলেই বিদ্বান ও উচ্চবর্ণের মানুষ বলে পথের পাঁচমিশালি লোকদের উটকো মন্তব্য বা ব্যঙ্গোক্তিতে তারা কর্ণপাত করেন না। এছাড়া আছে পাড়ায় পাড়ায় হরিসভা। ব্রাহ্মদের সঙ্গে পাল্লা দিয়ে তারাও বার করে কীর্তনের দল, এবং ছুটির দিন হলেই শুরু হয় অষ্টপ্রহর ব্যাপী নাম গান, সেই সঙ্গে মুরকি ও বাতাসা বিতরণ। বিশেষ বিশেষ পল্লীতে বিশেষ রকম গান বাজনা। সাহেবপাড়ায় চলছে বড়দিনের মহড়া। ইডেনের বাগানে গোরারা প্রতি সন্ধ্যাবেলা হাইল্যান্ডার ব্যান্ড বাজায়। তার দর্শন ও শ্রবণ করার জন্য প্রচুর জমায়েত হয়। নেটিপাড়াও পিছিয়ে নেই। দুর্গাপুজো কালী পুজোর পর আর কাছাকাছি বড় কোনো পুজোর উৎসব নেই, সুতরাং দেশি লোকেরা ইদানিং সাহেবদের দেখা দেখি বড়দিনের পুজো শুরু করেছে। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই শুরু হয়ে যায় গান বাজনার ধুম। এই উপলক্ষে বড় মানুষের সন্তানেরা দেদার টাকা পয়সা সুরি ও বার্নারীদের ঘরে ঢালে। তালতলার দিকে দেখা যায় এক চমকপ্রদ দৃশ্য। একখানে বিচিত্র আকৃতির জুড়ি গাড়ি আসছে। সেটিকে দেখতে অবিকল একটি বিশাল খাঁচার মতো। তার মধ্যে ৩-৪ জন সাকরেদের মধ্যেখানে বসে আছে এক অদ্ভুত পোশাক পরা ব্যক্তি। এই বাবুটি রীতিমতো সুপুরুষ। উত্তম কোচানো ধুতি ও আলপাকার কোট, মাথার চুল তো কোচকানো বটেই। নাকের নিচে পুরুষ্ট গুম্ফটি কুঞ্চিত মনে হয়, এবং তার দু বাহুর সঙ্গে জোড়া রয়েছে 2 ডানা। তিনি মৃদু মৃদু হাসছেন। অল্প বয়সী ছোকরাদের কাছে এই দৃশ্য অভিনব। তারা পথ চলা বন্ধ করে হাঁ করে চেয়ে থাকে। শহরের প্রবীণ লোকেরা কিন্তু ঠিকই চিনতে পারে। তারাও বিস্মিত হয়ে বলে, আরে, এ সেই পক্ষীর গাড়ি না? খুব কাছে এসে তারা সেই মধ্যমণি ডানাওয়ালা বাবুটিকে ভালো করে নিরীক্ষণ করে বলে, এ কি, এ তো স্বয়ং রূপচাঁদ পক্ষী মশাই। পক্ষীর দলের শিরোমণি রূপচাঁদ পক্ষী মহাশয় ইদানিং আর বাড়ি থেকে বিশেষ বের হন না। পক্ষীর দলের সেই রবরাবা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। সেই রাজা নবকৃষ্টও নেই, গোপীমোহন ঠাকুরও নেই। তেমন পৃষ্ঠপোষক আর পাওয়া যাবে না। আর সেই এক আসনে বসে 100 ছিলেম গাঁজা টানার মতন কলজের জোর দেখানো মানুষই বা কোথায়? রূপচাঁদ পক্ষী মহাশয় অনেকদিন পর্যন্ত দল টিকিয়ে রেখেছিলেন। তারপর কালের নিয়মে সবই নষ্ট হয়ে গেছে। অনেকদিন পর তিনি বাগবাজারের বাসা থেকে কয়েকজন ইয়ারবক্সিদের সঙ্গে বেরিয়েছেন তার সেই পুরাতন মার্কামারা গাড়িটি নিয়ে। উদ্দেশ্য বাগবাজারে গিয়ে আগেকার দিনের সঙ্গীরা যে কয়জন বেঁচে বর্তে আছেন তাদের নিয়ে আবার একটি ঘরোয়া আসর বসাবেন। কিন্তু তাকে চিনতে পেরে পথচারীরা চারপাশ দিয়ে ঘিরে ধরে খাঁচাকারি আটক করে দিল। সকলেরই অনুরোধ, একখানা গান শোনাতেই হবে। রূপচাঁদ দাস পক্ষী মহাশয়ের বয়স এখন 50-এর কাছাকাছি। কণ্ঠে আর সেই আগের মতন জোর কিংবা লহরী নেই। তবু এত লোকের উপরোধে তাকে গাইতেই হলো। গলা খাকারি দিয়ে তিনি ধরলেন, চিরদিন সমান যায় না রে ভাই, উন্নতি বিলয় প্রায় দেখিতে পাই। ঘুটে পড়ে গোবর হাসিছি সদাই, কালে হত হবে দুনিয়া। কয়েকজন এনকোর এনকোর বলে উঠল। কয়েকজন বলল, এ গান নয়, এ বড় উঁচু ভাবের গান, একখানা রসের গান হোক। খগপতি রূপচাঁদ হাত জোর করে বললেন, সেরকম আর পারি না, এখন ক্ষমা দাও ভাইগণ। কিন্তু জনতা তা মানবে না। রসের গান শোনাতেই হবে। কেউ কেউ বলে উঠল, সঙ্গে কলকে নেই, 2-4 দম দিয়ে দিন, তাহলে গলা খোলতাই হবে। বাধ্য হয়ে রূপচাঁদ আবার ধরলেন, গৌমেনকা শোনো, তোর অম্বিকার গতি। গাজা টেনে শ্মশানে যায় পশুপতি। মাঠে ঘাটে বেড়াই ছুটে কার্তিক গণেশ 2 নাতি। শৈশবে যদি শিখাতে দুটি রে, বিশ্ববিদ্যালয়ে ওরা আসিত পাশ করে। অনায়াসে দুটিতে বিদ্যে বুদ্ধির জোরে হতো হাইকোর্টের বিচারপতি। এতেই হাসির হররা পড়ে যায়। শব্দে আকৃষ্ট হয়ে নতুন লোক এসে জমে। 2-4 জন ইংরেজি শিক্ষিত যুবক অভক্তিও প্রকাশ করে। একজন বলল, ড্যাম, এই গেজেলে পক্ষীর দল তো গোল্লায় গেছল, আবার কি রিটার্ন করলো? কালটাকে পেঁচিয়ে যাচ্ছে না এগোচ্ছে? কিন্তু উপভোক্তাদের সংখ্যায় বেশি। আরো কয়েকখানি গান শোনাতে হলো রূপচাঁদ পক্ষী মহাশয়কে। তারপর অনেকে মিলে সমস্বরে চিৎকার করতে লাগলো, আমারে ফ্রড করে, আমারে ফ্রড করে,
ওটা একবার না শোনালে ছাড়ান ছুরির নেই। তখন রূপচাঁদ ধরলেন তার বিখ্যাত গান, আমারে ফ্রড করে কালিয়া, ড্যাম তুই কোথা গেলি, আই অ্যাম ফর ইউ ভেরি সরি, গোল্ডেন বডি হলো কালি, ও মাই ডিয়ার ডিয়ারেস্ট, মধুপুরে তুই গেলি কৃষ্ট, ও মাই ডিয়ার হাউ ডু রেস্ট, ইয়োর ডিওর বনমালী, শুনো রে শ্যাম তোরে বলি, পুয়োর কিরচির মিল্ক কেরেল, তাদের ব্রেস্টে মারলি শেল, ননসেন্স তোর নাইকো আক্কেল, ব্রিচ অফ কন্ট্রাক্ট করলি, ফিমেল গানে ফেল করিলি। গান থামিয়ে রূপচাঁদ বললেন, আর মনে নেই, কিন্তু মনে করিয়ে দেওয়ার মতন মানুষ আছে। শ্রোতাদের মধ্যে থেকেই দু তিনজন বলে উঠল, লম্পট শটের ফরচুন, লম্পট শটের ফরচুন। রূপচাঁদ আবার ধরলেন, লম্পট শটের ফরচুন খুলল, মধুরাতে কিং হলো, অ্যাঙ্কেলের প্রাণনাশীল, কুবুজোর কুচ পেলে ডালি। তালতলা রাস্তায় এই সন্ধ্যায় রূপচাঁদ পক্ষীকে পেয়ে বিনে পয়সায় মজা লুটল পথের মানুষ। তাদের মধ্যে আগাগোড়া প্রচ্ছন্নভাবে মিশে রইল নবীন কুমার। দুলালের ধারণা তার বাবুর মাথাতেই বিগড়ে গেছে একেবারে। অতি অল্প বয়স থেকেই সে নবীন কুমারের নানা প্রকার উৎকট বাতিকের সঙ্গে পরিচিত। যুবা বয়সে তার খামখেয়ালিপনা বেড়েছে বই কমেনি। সদা সর্বদা দুলাল ছায়ার মতন তার পশ্চাতে থেকে তাল সামলেছে। কিন্তু এখন একই অবস্থা, এর যে কোনো প্রকার মাথামুন্ডু নেই। এই নিশ্চয়ই এক প্রকার গুপ্ত উন্মাদ রোগ। এ বিষয়ে দুলাল আর 5 জনের সঙ্গে পরামর্শ করারও সাহস পায় না। অন্তত গঙ্গানারায়ণকে একবার জানানো কর্তব্য। কিন্তু গঙ্গানারায়ণের সামনে এসেও দুলাল বলি বলি করেও কথাটি মুখ ফুটে বলতে পারে না। তার পশ্চাতে তার সম্পর্কে দুলাল কিছু আলোচনা করছে, এ কথা নবীন কুমার জানতে পারলে চোটে একেবারে আগুন হবে, এমনকি দুলালের গর্দানও চলে যেতে পারে। নবীন কুমারের সঙ্গে ঘুরে ঘুরে এই নগরীর বড় মানুষের সমাজ সম্পর্কে তার অভিজ্ঞতা হয়েছে যথেষ্ট। বাইরের ঠাঁট ঠমক ভেদ করে অনেকের ভেতরেই আসল স্বরূপটি জানতে তার বাকি নেই। সেই সব মানুষদের তুলনায় তার মনিব নবীন কুমার সিংহকে সে অগাধ শ্রদ্ধা না করে পারে না। তবু এতদিন পর দুলালের ইচ্ছে হয় তার মনিবকে ছেড়ে চলে যেতে। এতকাল নবীন কুমারের সংস্পর্শে থেকে তার চরিত্রের খানিকটা প্রভাব দুলালের ওপরেও পড়েছে। অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তার মন অনেকখানি মুক্ত। ভূত প্রেত কিংবা দেবদ্বীজের প্রতি তার অহেতুক ভয় বা ভক্তি নেই। কোনোদিন পাঠশালা বিদ্যালয়ে না গেলেও সে নিজের চেষ্টায় কিছুটা লেখাপড়া শিখেছে। সে নিয়মিত সংবাদপত্র পাঠ করে এবং সুন্দর চিঠি লিখতে পারে। সিংহবাড়ির অনেকেই পত্র রচনার প্রয়োজনে দুলালের শরণাপন্ন হয়। তার হস্তাক্ষর দেখে চমৎকৃত হয়ে নবীন কুমার একদিন বিশেষ তারিফ করেছিল এবং যে কমাস নবীন কুমার পরিদর্শকের সম্পাদক ছিল তখন মধ্যে মধ্যে সে দুলালকে দিয়ে নিজের রচনা কপি করিয়েছে। দুলাল যেমন নবীন কুমারের সব হুকুম বিনা বাক্যব্যয়ে পালন করে, সেই রকম নবীন কুমারও দুলালের প্রতি সর্বদা উদার হস্ত। কিছুদিন আগে সে দুলালের পুত্রের নামে একটি বেশ বড় বাড়ি লিখে দিয়েছে। দুলালের বর্তমান বেতন 125 টাকা। সওদাগরি হাউসের ইংরেজি জানা পাশ করা কেরানিরা এর অর্ধেক বেতনও পায় না। এছাড়া নবীন কুমারের যখন তখন খুশির বকশিস তো আছেই। দুলালের আহার বাসস্থান বাবদ কোনো ব্যয় নেই। তার পুত্রটি বেশ ডাগরটি হয়েছে, এখন স্কুলে পড়তে যায়। নবীন কুমারের নির্দেশে সে খরচাও বহন করে এস্টেট। পদমর্যাদায় দুলালচন্দ্র যদিও এখনো নবীন কুমারের নিজস্ব ভৃত্য এবং শরীররক্ষী, কিন্তু মনে মনে সে রূপান্তরিত হয়ে গেছে মধ্যবিত্তে, এবং মধ্যবিত্তের প্রধান কাম্য সামাজিক পরিচিতির ঠাঁট। দুলালের অন্তরেও সে আকাঙ্ক্ষা জাগার স্বাভাবিক, তাই সে আর ভৃত্য থাকতে চায় না। সে নিজেই নিজের জন্য ভৃত্য রাখতে চায়। বস্তুত সারা জীবন সে যদি শুধু পরের গোলামি করে যাবে, তাহলে আর অর্থ সঞ্চয় করে লাভ কি হলো? স্ত্রী পুত্র নিয়ে নিজস্ব গৃহে সে যে পৃথক একটি সংসার পেতে বসবে তার উপায় নেই, কারণ তার নিজস্ব কোনো সময়ই নেই। নবীন কুমার কখন হুটহাট করে কোথায় যায় তার ঠিকই নেই, এবং যখনই ডাক আসবে তখনই দুলালকে যেতে হবে। জুডি গাড়ির পশ্চাতে দণ্ডায়মান থাকতে হয় দুলালকে। লোকে মনে করে সে বুঝি শহীদ শেখ ইদ্রিসের সহকারী। সেসব মানুষ তার নখের যোগ্যও নয়, তারাও তাকে তুই সম্বোধন করে বলে। মধ্যবিত্ত মানসিকতা সদ্য যার মনে জেগেছে, তার কাছে এর চেয়ে অসহ্য পীড়াদায়ক আর কি হতে পারে? দুলালের হাতে এখন যা নগদ অর্থ আছে তা দিয়ে অনায়াসে সে একটি ব্যবসা শুরু করতে পারে।
তার খুব ইচ্ছে একটি বইয়ের দোকান খোলা। স্কুল কলেজের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমন বই খাতা কালি কলমের দোয়াতের চাহিদাও বাড়ছে হু হু করে। পটলডাঙ্গা কিংবা শানকি-ভাঙা অঞ্চলে একখানা বাড়ি ভাড়া করে সে দিব্যি একটি দোকান খুলে বসতে পারে। বইয়ের দোকান খুললে অতিরিক্ত লাভ হবে এই যে সে বিনে পয়সায় সব বই পড়ে ফেলতে পারবে। দুলাল ইদানিং প্রায়ই এই স্বপ্নটি দেখে। মস্ত বড় দোকানে খাটাখাটি করছে কর্মচারীরা। পিছন দিকে ক্যাশের টেবিলে বসে আছে দুলাল। পরনে ফরাসডাঙ্গার তাঁতিদের বেঁচে থাক বিদ্যাসাগরের ধুতি, মলমলের পাঞ্জাবি, কাঁধে গোলাপি রঙের উড়ুনি, চোখে চশমা, মুখে পান, মাথায় চুলে টেরি কাটা। বিদ্যালয়ের শিক্ষকেরা পাঠ্য বইয়ের লট কিনবার সময় বেশি কমিশন পাবার লোভে এই যে দুলালবাবু, আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা ছিল, এই বলে খাতির করে কথা বলবে। নবীন কুমারের জন্য বিভিন্ন সময় পুস্তক ক্রয় করতে গিয়ে দুলাল এইরকম দৃশ্য দেখেছে। পুস্তক ব্যবসায়ী বলে পাড়ার প্রতিবেশীরা অতিরিক্ত খাতির করবে দুলালকে। চাঁদা চাউনিরাও এসে বলবে, আপনার মশাই দোকানের অনেক রমরমা, আপনি অন্তত 50টি টাকা না দিলে কি মান থাকে? কিন্তু নবীন কুমার স্বেচ্ছায় মুক্তি না দিলে দুলালের এই স্বপ্ন সম্ভব হবেই বা কি করে? দুলাল কারোর কাছে দাসখত লিখে দেয়নি। মহারানীর রাজত্বে সে স্বাধীনভাবে যেখানে খুশি চলে যেতে পারে, কিন্তু এতখানি কৃতজ্ঞ আর নিমকহারাম সে যে নিজে হতে পারবে না। রাত কত তার ঠিক নেই। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার। এক মজা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে নবীন কুমারের জুড়ি গাড়ি। মুখখানি তার বিরক্তিতে তিক্ত। ইচ্ছে থাকলেও ঘুমাবার উপায় নেই, এমন মশার উপদ্রব। মাঝে মাঝে ঢুলুনি আসছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে এক ঝাঁক মশার আক্রমণে। মশা মারার চটাস চটাস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ঘোড়ারা দাঁড়িয়েই ঘুমোয়। গাড়ির ছাদে শেখ ইদ্রিসও কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। মশার কামড়ে তারাও ছটফট করছে মাঝে মাঝে। নবীন কুমার কোথা থেকে কি অবস্থায় বা কখন ফিরবে তার কোনোই ঠিক নেই। এইরকম অবস্থায় আরো বহু বিনিদ্র রজনী যাপন করেছে দুলাল, কিন্তু এখন যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। শারীরিক কষ্টটাই বড় কথা নয়, নবীন কুমারের অদ্ভুত জীবনযাপন পদ্ধতি তার কাছে বেশি কষ্টকর। জোড়াসাঁকো সিংহবাড়ির প্রধান পুরুষের এই পরিণতি। চন্দ্রনাথের বাসাবাড়িটি ভস্মীভূত হওয়ার পর তাদের আর কোনো রকম সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে বার করবার জন্য নবীন কুমার গণনা গণনা লোক নিযুক্ত করেছিল, ব্যর্থ হয়েছে সকলেই। চন্দ্রনাথ যেন উবে গেছে কর্পূরের মতো, অথবা ভূত ধরার ওঝা নিজেই এখন ভূতপূর্ব। কিন্তু নবীন কুমার কিছুতেই তা মানতে রাজি নয়। চন্দ্রনাথের শরীরের গুরুতর জখম সে নিজের চোখে দেখেছে। ওরকম আহত অবস্থায় কোনো মানুষের পক্ষে কিছুতেই বেশি দূরে যাওয়া সম্ভব নয়। শত্রুপক্ষের চক্ষু এড়িয়ে সে নিশ্চিত এই নগরের কোথাও আত্মগোপন করে আছে। নবীন কুমার নিযুক্ত চরেরা ব্যর্থ হওয়ার পর নবীন কুমার নিজেই সে ভার নিয়েছে। প্রতিদিন সন্ধ্যাকালে ভূতগ্রস্তের মতন সে গৃহ থেকে নির্গত হয়, তারপর বিভিন্ন কুপল্লীতে অনুসন্ধান চালায়। নবীন কুমারের ধারণা আত্মগোপন করার পক্ষে ওইসব অঞ্চলে বেশি সুবিধাজনক। কারোর কাকুতি মিনতি অনুরোধ উপরোধে সে কর্ণপাত করে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা, সম্প্রতি সে একা যেতে শুরু করেছে। বাড়ি থেকে সে জুড়ি গাড়িতেই বার হয় বটে, তারপর কোনো এক স্থানে সে গাড়িকে অপেক্ষা করতে বলে পরিভ্রমণ করে পদব্রজে। হ্যাঁ, পদব্রজে। অবিশ্বাস্য হলেও সত্যি যে ধনী কুলচূড়মণি রামকমল সিংহের একমাত্র সন্তান নবীন কুমার সিংহ সাধারণ পাঁচপেচি মানুষের মতন পায়ে হেঁটে পথে পথে ঘুরছে। অনেক সময় লোকে তাকে চিনতে পারে, সবিস্ময়ে তাকায়। সমাজের উঁচু মহলে এই বিষয়ে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। দু একটি বাংলার সংবাদপত্রে বাঁকা মন্তব্য প্রকাশিত হয়েছে। লোকে চিনুক বা বিদ্রূপ মন্তব্য করুক, তার চেয়েও বড় কথা, এর মধ্যে বিপদের সম্ভাবনা আছে পদে পদে। এইসব পল্লীতে খুনে ঠ্যাঙারের অবাধ বিচরণ। তাদের হাতে যে কোনো মুহূর্তে পড়তে পারে নবীন কুমার। তবু সে ভ্রুক্ষেপহীন। দুলালকেও সে সঙ্গে নিতে চায় না। দুলাল গোপনে তাকে অনুসরণ করবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নবীন কুমারের এই আচরণের অর্থ বার করা সত্যিই তো দুঃসাধ্য। যদি শখ হয় রাখুক না সে 10-20টা রক্ষিতা, যদি মদ্যপানে নেশা ধরে থাকে, এক সমুদ্র ব্র্যান্ডি শ্যাম্পেন পান করতে তাকে কে বাধা দেবে? কিন্তু অন্ধকার গলিঘুচিতে পায়ে হেঁটে হেঁটে ঘুরে সে বুনিয়াদী সমাজের সকলের নাম ডোবাতে চাইছে কেন? একে উন্মাদ দশা ছাড়া আর কি বলা যায়?
কোনো গলির মাথায় হলুদ রঙের অর্ধেক চাঁদ উঠেছে, বাকি আকাশে মেষ রোম মেঘ। কেমন যেন অপ্রাকৃত আলো পড়েছে পৃথিবীতে। শীতের বাতাসে যায় যায় শব্দ। পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় নবীন কুমার। তার মনে প্রশ্ন জাগে, আমি এমনভাবে কোথায় চলেছি, কেন চলেছি? কোন আলেয়ার সন্ধানে আমি এমন ঘুরে ঘুরে মরছি? আলেয়াই বটে, শুধু তো চন্দ্রনাথকে খুঁজে বার করার জন্য তার এত শিরোপীড়া নয়। সে চায় সেই রমণীটিকে আর একবার দেখতে। কে সেই রমণী? কোনো ভদ্র ঘরের কুলবধূ নিশ্চয়ই নয়। তাহলে অত রাতে চন্দ্রনাথের সঙ্গে সে আসবে কেন? চন্দ্রনাথকেও নবীন কুমার যতটা চিনেছে, তাতে তাকে কারোর বাড়ির বউঝি ফুসলানার মতন প্রবৃত্তির মানুষও মনে হয়নি। বরং স্ত্রী জাতি সম্পর্কে তার ব্যবহারে খানিকটা বিরাগভাবে প্রকাশিত হতো। তাহলে কে ওই নারী? নবীন কুমার তো একথা কারোকে বলতে পারবে না যে এক অজ্ঞাত কুলশীলা রমণীকে অবিকল তার মায়ের মতন দেখতে বলেই সে তাকে খুঁজে বেড়াচ্ছে। সে নিজের মাকেই দেখেনি কতদিন। হরিদ্বারে মাতৃর সন্নিধানে যাবে বলে সংকল্প নিয়েছিল, তাও এখন শিকেই তোলা। ওই রমণীটিকে দ্বিতীয়বার না দেখতে পেলে তার কিছুতেই শান্তি হবে না। মাঝে মাঝে সে নিজেই নিজের কাছে প্রশ্ন তোলে যে ওর সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হলেই বা কি হবে? একজন বিপদগামিনী স্ত্রীলোকের সঙ্গে তার মায়ের মুখের আদল যদি থাকেও, তাতেই বা কি আসে যায়? তাকে খুঁজে বার করবার জন্য ওই গোয়ার তুমি কেন? এর উত্তর নবীন কুমার নিজের কাছে দিতে পারে না। দুলালয় স্ত্রীলোকটির সঙ্গে বিম্ববতীর কোনো মিল খুঁজে পায়নি। হয়তো সবটাই নবীন কুমারের দৃষ্টি বিভ্রম। তবু সে আর একবার মিলিয়ে দেখবেই। সন্ধে হওয়ার পর এই জেদ ছাড়া আর কিছুই মনে থাকে না। সুস্থ মস্তিষ্কে স্বচ্ছ চোখে নবীন কুমার ওইসব গৃহে প্রবেশ করতে পারে না। কারণ নোংরা পরিবেশ, নানা রকম খাদ্য পানীয়ের মিশ্রিত বিকট গন্ধ তাকে পীড়া দেয়। অপরিচ্ছন্নতার প্রতি তার তীব্র ঘৃণাবোধ আছে। সেই জন্য সে শুরু থেকেই মদ্য গলায় ঢেলে চক্ষু রঙিন করে নেয়। তখন তার নাকে অন্য কোনো ঘ্রাণ আসে না। এক গৃহ থেকে অন্য গৃহে পরিক্রমার সময় মদ্যপান বাড়তেই থাকে। এক একটি বারবণিতার কক্ষের দ্বারে আঘাত করে সে বাইরে দাঁড়ায়। প্রথমে বারবণিতাটির মুখ দেখে সে নিরাশ হয়, গলায় এক ঢোক ব্র্যান্ডি নেয়। তারপর চন্দ্রনাথ ও সেই রমণীটির বর্ণনা দিয়ে বলে, এরা কোথায় থাকে জানো? দ্বিতীয়বার নিরাশ হয়ে সে কুর্তার পকেট থেকে 10-20 টাকা বার করে বারবণিতাটির দিকে ছুড়ে দেয়। এইভাবে গত কয়েক মাসে নবীন কুমার 2,472টি রূপব জীবনের মুখ দর্শন করেছে, কিন্তু স্পর্শ করেনি একজনকেও। তার পরিচ্ছন্নতার বাতিক, অপরের উচ্ছিষ্ট খাদ্য সে প্রাণ গেলেও গ্রহণ করতে পারবে না। দিনের বেলায় নবীন কুমার স্বাভাবিকভাবে কিছু কাজকর্ম করে। গীতা অনুবাদের কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ রামায়ণের গদ্য অনুবাদের জন্য তোড়জোড় চলছে। দরিদ্র গ্রন্থকারদের পুস্তক রচনায় সাহায্য ও প্রকাশের ব্যয় বাবদ সে মুক্ত হস্তে সাহায্য করে। 2টি স্কুল ও একটি মাদ্রাসা স্থাপনের ব্যাপারে সে প্রধান পৃষ্ঠপোষক। আদালতে দেশীয় বিচারক নিয়োগের ব্যাপারে একটা আন্দোলন গড়ে তোলায় সে মুখ্য ভূমিকা নিয়েছে। কিন্তু রাত্রিকালে সে অন্য মানুষ। একদিন নবীন কুমারের নামে পার্সেল যোগে একটি পুস্তিকা এলো। সেটির নাম আপনার মুখ আপনি দেখো। কয়েকটি পৃষ্ঠা অবহেলার সঙ্গে ওল্টাতেই তার মনোযোগ আকৃষ্ট হলো বিশেষভাবে। পুস্তিকাটি তার সম্পর্কেই লিখিত। হুদম বেচার নকশা লিখে সে সমাজের অনেক ভণ্ড মহৎ বাবুদের বিষ নজরে পড়েছিল। তাদেরকেও কোনো ভাড়াটে লেখক দিয়ে এই আক্রমণাত্মক রচনাটি লিখিয়েছে। এতে নবীন কুমারের নাম দেওয়া হয়েছে নববাবু। ওষ্ঠে মৃদু মৃদু হাস্য রেখে নবীন কুমার পুস্তকটি পড়ে যেতে লাগলো। ভাড়া করা লেখকটি লিখেছে অনেক কিছুই। নবীন কুমারের বাল্যকাল, তার নাটক, অভিনয়ের প্রশংসায় দেখানো হয়েছে এই নববাবু কেমনভাবে মদ মেয়ে মানুষে আসক্ত হলো। বিদ্যোৎসাহিনী সভা স্থাপনের ভরং করে নববাবু আসলে ইয়ার বক্সীদের নিয়ে পঞ্চমকড়ার রচনা করেন। নব্যবাবু দিগকে মেয়ে মানুষের কথা জিজ্ঞাসা করায় ঘোষটা দিয়ে বলেন, মহাশয়, অনেক বেটির সঙ্গে আলাপ আছে, আর আলাপ না থাকলে অবিদ্যাদের সঙ্গে আলাপ করবার মুশকিল কি? মিত্রবাবু বলিলেন, মহাশয়, আলাপ নাই এমত মেয়ে মানুষ নাই। বাবু বলিলেন, কেন গো, আপনি যে সতী সাবিত্রীর মতন কথা করছেন, তবে এ পথে কেন দাঁড়ালেন? খানকিউয়ে, তোমাদের কি এরূপ কথা বলা সাজে? পড়ার শেষ করে নবীন কুমার খুব একচোট হাসল। এর আগে সংবাদপত্রে
দু একটা ছুটোছাটা মন্তব্য তারও চক্ষু এড়ায়নি। ব্যাপার তবে এতদূর গড়িয়েছে যে এখন তাকে নিয়ে বই লেখা হয়। এই লেখকের ধারণা যে নবীন কুমার এই শহরে কোনো মেয়ে মানুষকে ভোগ করতে বাকি রাখেনি। ভাবুক, ওদের যা ইচ্ছে ভাবুক। মধ্যরাত পার হয়ে গেছে কখন। দুলাল জুড়ি গাড়ির পশ্চাতে তক্তায় বসে মশার দংশনে ছটফট করছে। আর সেই সময় নবীন কুমার একাকী ঘুরছে ওলাইচণ্ডীতলার একটির পর একটি বাড়ি। তার চক্ষু জবাফুল বর্ণ, পদদ্বয় আর মস্তিষ্কের ভার বহন করতে চাইছে না। তবু তার গৃহে ফেরার কথা মনে নেই। যত নেশা বাড়ে তত বাড়ে তার জেদ আর দুঃখ। কেন সে তার মাতৃমুখী সেই রমণীটিকে আর দেখতে পাবে না? কেন একই রকম রূপের দুটি রমণীর একজন হয় স্নেহময়ী পূত চরিত্রা নবীন কুমারের জননী, আর অন্যজন হয় বারনারী? একটি কক্ষের দ্বারে করাঘাত করে নবীন কুমার বলল, খোলো। ভিতর থেকে তীক্ষ্ণ কণ্ঠে উত্তর এলো, হবে না হবে না, যাও, আমার লোক আছে। নবীন কুমার বলল, সে থাকবে, একটিবার শুধু তোমার মুখটি দেখব, যত টাকা লাগে লাগুক। কে রে মুখ পোড়া, দূর হ। একবার ঠিক হলো, আমি আর কিচ্ছু চাই না, শুধু দেখব। আরে আমার পীড়িতের না করলে শুধু দেখব, যা যা। এরূপ কিছু বাক্য বিনিময়ের পর তিতিবিরক্ত হয়ে স্ত্রীলোকটি দ্বার খোলে। দুজনে দুজনের দিকে তাকিয়ে যেন তড়িতাহতের মতন স্থাণু হয়ে গেল। স্ত্রীলোকটি কথা বলল প্রথমে। সারা মুখে হাসি ছড়িয়ে সে বলল, তুমি কেষ্ট ঠাকুর, আমায় খুঁজতে খুঁজতে এত দূরে এসেছো? এসো এসো, ভেতরে এসো, তোমায় আমার আঁচল পেতে বসতে দেব। স্ত্রীলোকটি বিস্মিত স্তম্ভিত নবীন কুমারের হাত ধরে টেনে নিয়ে গেল ঘরের মধ্যে। নবীন কুমারকে বিস্ময় বিমূঢ় অবস্থায় চিত্রাত্রিপদ দাঁড়িয়ে থাকতে দেখে রমণীটি হা হা শব্দে উচ্চ হাস্য করে উঠল। তার শরীরটি দুলতে লাগলো বেতস লতার মতো। পশ্চিমা বাইজিদের মতন তার অঙ্গে অতজ্জ্বল লাল মখমলের কামিজ, দুই চোখে গাঢ় সুরমা, চূড়ো করে বাঁধা চুল, চোখের মণি দুটি যেন দুটুকরো হিরে। প্রথম নজরে রমণীটিকে মনে হয় যেন এক ভয়ঙ্করী অগ্নিশিখা। নবীন কুমারের হাত চেপে ধরে সে বলল, হাঁ করে দেখছো কি গো? ওগো নব দুর্বাদল শ্যাম, আমায় চিনতে পারোনি? আমি সে তোমার সেই শিকলি কাটা পাখি। নবীন কুমার অস্ফুট কণ্ঠে বলল, সুবালা। প্রায় হ্যাঁচকা টানে নবীন কুমারকে কক্ষের মধ্যে টেনে এনে সুবালা বলল, না গো, সে সুবালা আর নেই কো, আমি এখন পুত্তলি বাই। তবে জানতুম তুমি একদিন না একদিন আসবে। প্রাণের টান কি কোনোদিন ছেড়া যায়? কক্ষের একধারে মদ্যপানরত দুই ব্যক্তি এদের দিকে তাকিয়ে চুপ করে বসেছিল। তাদের একজনের সঙ্গে চোখাচোখি হতেই সে বলল, ছিলাম আলেকুম। বসতে আজ্ঞা হোক সাহেব, আমায় চিনতে পারেননি? নবীন কুমারের তখনও বিস্ময় বিমূঢ় অবস্থা কাটেনি। তাছাড়া চোখে নেশার ঘোর। লোকটির মুখখানি সামান্য পরিচিত হলেও আর কিছু সে ধরতে পারল না। বস্তুত সুবালাকে দেখার পর থেকেই তার শরীরে একটু একটু করে ক্রোধের উত্তাপ সঞ্চারিত হচ্ছে। এই সুবালা তার জীবনের একটি ব্যর্থতার প্রতীক। সে আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ সেই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই সুবালা ছুটে গিয়ে দ্বার রুদ্ধ করে সেখানে পিঠঠেস দিয়ে দু বাহু ছড়িয়ে দাঁড়ালো। তারপর হীরামন পাখির মতন তীক্ষ্ণ স্বরে বলল, কোথায় যাচ্ছ নাগর? এতদিন পর তোমায় পেয়েছি। আমারই খোঁজে এত দূর এসে আবার অমনি শর্টকাট দিয়ে চাইছো যে? এ কি খেলা তোমার নাথ? ঘরে অন্য লোক দেখে বুঝে তোমার গোসা হয়েছে? নবীন কুমার বলল, পথ ছাড়ো। সুবালা দুদিকে ঘাড় হেলিয়ে বলল, হুম, সেটি হচ্ছে না। যাবো বললে কি যাওয়া চাই? এতদিন পরে এসেছো, বধূ আধো আঁচড়ে বসো, পান খাও, দুটো রসের কথা শোনাও। ওরা দুজনে এক্ষুনি চলে যাবে। ওরা আমার রোজকার নুন পান্তা, আর তুমি হলে কে পোলাও কালিয়া। নবীন কুমার বলল, আমায় যেতে দাও। আর কোনোদিন তোমার মুখ দেখতে হবে আমি ভাবিনি। সুবালাও কম নেশাগ্রস্ত নয়। কথার ফাঁকে ফাঁকে সে বারবার তার জিহ্বা দিয়ে ডালিম রঙা ওষ্ঠ লেহন করছে। উত্তম সাজসজ্জায় এবং মাজা ঘষায় তার রূপ অনেকটা বৃদ্ধি পেলেও এই কয়েক বছরের ব্যবধানে তার মুখে যেন একটা নিষ্ঠুর ভাব এসেছে। সে বলল, আহারে মরে যাই মরে যাই, আমার মুখ দেখতে হবে ভাবুনি? ও মুখ দেখলে অঙ্গ জ্বলে, না দেখলে মন সদা উচাটন। তোমার তবে সেই অবস্থা। এতদিন পরে খুঁজে খুঁজে তবে আমার দুয়ারে এসে কেন দাঁড়ালে, বংশীধারী?
তোমায় দেখে আমার গা জ্বলে যাচ্ছে। তুমি আমার শত্রুর, পরম শত্রুর। তবু তোমারই প্রতিপেক্ষেও এতকাল ঘুমহারা নয়নে বসে আছি। এরপর সুবালা গান ধরল। এক কর্ণ বলে আমি কৃষ্ণ নাম শুনিব, আর এক কর্ণ বলে আমি বধির হয়ে রব। ও নাম শুনবো না শুনবো না, নীলাজ বধূর নাম শুনবো না শুনবো না। এক নয়ন বলে আমি কৃষ্ণ রূপ দেখিব, আর এক নয়ন বলে আমি মুদ্রিত হয়ে রব। ও রূপ দেখবো না দেখবো না, কালীর কুটিলের রূপ দেখিব না দেখিব না। এই গানের সময় মাতাল বাবু দুটির একজন অপরের পৃষ্ঠদেশকে ডুগি তবলা বানিয়ে তাল দিতে শুরু করে, রীতিমতন আড়ে ঠেকা সহযোগে। নবীন কুমার বিরক্তি কুঞ্চিত মুখে আর এক পা অগ্রসর হয়ে বলল, আমায় যেতে দাও। তোমাদের ছুতে চাই না আমি, নইলে জোর করে তোমায় সরিয়ে দিতুম। সুবালা বলল, কি, আমাদের ছুতে চাও না? আমাকে তুমি ঘরের থেকে বার করে এনেছো, ভদ্রঘরের বউ ছিলাম, বাজারে মাগি করেছো, এখন বলছো ছুতে চাই না? এখন বিড়াল তপস্বী সাজছ? সুবালার এমন নৃশংস মিথ্যে ভাষণে নবীন কুমার একটুক্ষণের জন্য আবার বাক্যহীন হয়ে যায়। এই সর্বনাশিনী বলে কি? এক কদর্য পতিতালয় থেকে একে উদ্ধার করে নবীন কুমার এক সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার সর্বরকম চেষ্টা করেছিল, তা সে তুচ্ছ করে আবার এই নারকীয় জীবনে ফিরে এসেছে। সে এখন অপর লোকেদের সামনে এই অপবাদ দিচ্ছে। সুবালা অন্য লোক দুটির দিকে চেয়ে আদেশের সুরে বলল, তোরা এই মিনসেটারে পেরে ফেলতো, আমি ওর বুকে বসে দুর্মুষ করব। সুরাপাই দুজনের মধ্যে যে নবীন কুমারকে শনাক্ত করেছিল তার মাথায় একটি ফেজ, চিবুকে ছুচালো দাড়ি অনেকটা মেহেদি রঙের। সে জিহ্বা বার করে বলল, তোবা তোবা, এ কি বলছো গো পুত্তুলি বিবি? এ বাবু কত বড় ইমানদার আদমি, সারা বাংলা মুলুকে কে না ইনাকে চিনে। লোকটি এসে নবীন কুমারের সামনে দাঁড়িয়ে অনেকখানি ঝুঁকে সেলাম বাজিয়ে বলল, সিঙ্গি সাহেব, আপনি যখন উর্দু দূরবীন আখরের মালিক ছিলেন, তখন আমি সেখানে বহুদিন সব এডিটারি করেছি, আপনার মনে নেই? নবীন কুমারের মনের মধ্যে এমনই ঝঞ্ঝা চলছে যে সেই লোকটির বিষয়ে মনঃসংযোগই করতে পারল না। সে যে কোনো প্রকারে এখান থেকে চলে যেতে চায়। ফেজ পরিহিত লোকটি তার সঙ্গীর হাত টেনে ধরে নবীন কুমারকে এড়িয়ে সুবালার কাছে এসে জানালো যে সুবালার পুরনো প্রেমিক এসেছে, তাদের মান অভিমানের পালায় অন্য লোকের উপস্থিতি শোভা পায় না, সুতরাং তারা এখন বিদায় নিচ্ছে। তবে বাবু নবীন কুমার সিংহে যাতে কোনো রকম বেইজ্জতি না হয় সেটা তার দেখা উচিত। লোক দুটি নিষ্ক্রান্ত হওয়া মাত্র দরজায় অর্গল লাগিয়ে সম্পূর্ণ অন্যরকম কণ্ঠস্বরে সুবালা বলল, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি না? আপনার দাঁড়ের সোনার শিকুলি কেটে আমি একদিন ফুরুত করে উড়ে গিয়ে নীল আকাশে ডানা মেলেছিলুম। নবীন কুমার কক্ষের সব দিকে চক্ষু বুলিয়ে বলল, এই নীল আকাশ? সুবালা আবার হাসল। এগিয়ে সে নবীন কুমারের কণ্ঠে দুটি হস্ত স্থাপন করে বলল, যার যা নিয়তি, এই দুনিয়াটাই হলো গে ধোকার টাটি। চক্ষু বুঝলে এই ঘরটাই আকাশ, তেমন তেমন কপাল হলে চক্ষু মেললে কেউ কোনোদিন আকাশ দেখতে পায় না। আসলে এই শরীরটাই তো খাঁচা গো, শোনোনি সেই গান, খাঁচার মধ্যে অচিন পাখি কমনে আসে যায়। আমাদের বাড়ির সামনে দিয়ে এক পক্ষীর এই গান গাইতে গাইতে যেত। এ বাড়ি নয় গো, আমার বাপের বাড়ি, সে অনেক কাল আগের কথা। সেই অচিন পাখিটা যেদিন সেই খাঁচা ছেড়ে যাবে, সেই দিন নীলাকাশের সন্ধান পাব। সুবালার হাত দুটি নামিয়ে দিয়ে নবীন কুমার একটু সরে দাঁড়ালো। সুবালার সম্পর্কে শুধু ক্রোধ নয়, ঘৃণাও অনেকখানি জমেছিল তার মনে। কিন্তু একথাও ঠিক, এরকম রহস্য ভরা সুন্দর কথা সে এ পর্যন্ত আর কোনো স্ত্রীলোকের মুখে শোনেনি। প্রথম সাক্ষাতে এই ধরনের কথা শুনেই সে সুবালার দিকে আকৃষ্ট হয়েছিল। এই রকম রমণীরও কেন এই বারবনিতার জীবনী পছন্দ হলো? সঙ্গে সুরার বোতলটি বার করে নবীন কুমার গলায় ঢালল অনেকখানি। এরকম অবস্থায় কণ্ঠে তরল আগুনের আঁচ না পেলে সে মনের জোর ফিরিয়ে আনতে পারে না। সুবালা বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো। এই তোষক জাজিম যদি তোমার অপবিত্র বোধ হয়, তাহলে আমার চোখের জল দিয়ে সব ধুয়ে দিচ্ছি। হ্যাঁ গা, আমায় খুঁজে পেতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না? আমি ইচ্ছে করে তোমার কাছ থেকে এতদিন লুকিয়ে রয়েছি, জানতুম তুমি নিজে থেকে একদিন না একদিন আসবেই। আমি তোমায় খুঁজতে আসিনি। আহা, আমি যেন আর জানি না। আর ভারিও না গো, ভারিও না। চারদিকে একেবারে ডিডি পড়ে গেছে, আর উনি এখনো ছাটা মেরে বলছেন তোমায় খুঁজতে আসিনি। কত লোক আমায় এসে বলে যাচ্ছে, ওগো নবীন কুমার সিংহি
যেসব পাড়ায় পাড়ায় তোমায় হন্য হয়ে খুঁজছেন। ওই যে ফকিরউদ্দিন, ওই ফকরা ছোড়াই তো তোমায় দেখেছে কতদিন। তুমি এক এক রাড়ের বাড়ি যাচ্ছ, তার মুখ দেখে ভিড়কুট্টি মেরে বলছো, এ না, এ তো সে না। হি হি হি। তুমি আমায় সহজে পাবে কি করে? আমার সেই আগের নাম নেই, এখন আমি জবনী হয়েছি, আর আমার সুরটাও পাল্টে গেছে। তোমায় আমি খুঁজবো কেন? তুমি আমার ব্যবস্থায় থাকতে চাওনি। কেন চলে এসেছিলুম তুমি বুঝতে পারোনি? তুমি আমায় সব দিয়েছিলে, খাওয়া পড়ার সুখ, দাসদাসী, আরো কত কি। শুধু তুমি নিজেকে দাওনি। কোনো মেয়ে মানুষ এতে খুশি হয়? ব্রজের রাখাল রাজার মতন মুখখানি তোমার, আর তুমি মেয়ে মানুষের মনের এই খবরটা জানো না? তবে আমি জানতুম তুমি একদিন না একদিন আসবেই। আমি তোমার জন্য আসিনি, আমি অন্য একজনকে খুঁজছিলুম। কাকে গো, কাকে? সে অবাগীর বেটি এমন কি পুণ্য করেছে যে আমার চেয়ে তোমার তাকে মনে ধরবে? বলো না গো, কে? ওগো দুঃখী, তুমি কার সন্ধানে সবার দৌড়ে দৌড়ে ঘুরছো? তোমার বুঝি কোনো বন্ধু নেই, কেউ প্রাণের দোসর নেই, তাই তুমি একজন সঙ্গী খুঁজে বেড়াচ্ছ? তোমার কত টাকা, তুমি ছড়ালে গন্ডায় গন্ডায় হুড়ি পড়ি কিনতে পারো, তবু কেন সন্ধেবেলানগুলোতে আমাদের মতন পাতকিনীর ঘরে ঘরে তোমায় ঘুরতে হয়? আহা গো। আর কোনো উত্তর না দিয়ে নবীন কুমার গলায় আর কয়েক ঢোক ব্র্যান্ডি ঢাললো। সত্যি সত্যি সে কাকে খুঁজছে সে কথাটা এখানে আর বলার কোনো মানে হয় না। তাছাড়া অজান্তে একটা কথা বলে সুবালা তার হৃদয়ের এক গোপন দুঃখের তন্ত্রীতে ঘা দিয়েছে। তোমার কোনো বন্ধু নেই, এর যে সত্য আর কি হতে পারে? সেই জন্যই কি তার এমন অবুঝ ছটফটানি? ফকিরউদ্দিন ও তার সঙ্গীর ফেলে যাওয়ায় সুরার বোতলটি তুলে নিয়ে সুবালাও পান করলো খানিকটা। বড্ড গরম, এই বলে সে তার ঊর্ধ্বাঙ্গে জড়ানো অতি সূক্ষ্ম ওড়নাটি ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর নবীন কুমারের দিকে তীব্র দৃষ্টি ন্যস্ত করে বলল, সে বাবু তুমি যাই বলো, তুমি আমায় খোঁজো বা নাই খোঁজো, আমি তো জানতুমই তুমি একদিন না একদিন আসবেই। তুমি এসেছো, আর আমি তোমায় ছাড়ছিনি। তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এবার একটু এসো। না, সে তুমি দাঁড়িয়েই থাকো বা বসেই থাকো, আজ আমি তোমায় খাবো। আমি রাক্ষসী। এই দেখো আমার দাঁতের ধার, আমার নখ দেখেছো? ঈগল পাখির ঠোঁটের মতো। তুমিই আমায় ঘরের বার করে পথে নামিয়েছো, এখন আমার ওপরে কেন্না? আমায় ছোবে না? নবীন কুমার দু পা পিছিয়ে গিয়ে বলল, তুমি কি সব বকছো পাগলের মতো? কেন বলছো আমি তোমায় পথে নামিয়েছি? তুমি তো গপ্প শুনিয়েছিলে, তোমার কোন দেওর না দেওরের শালা। সে তো তুমি। পাপেয়সী, পথ ছাড়ো আমার। তোমার প্রলাপ শোনার মতন সময় নেই আমার। শরীর নিয়ে পাপের বেসাতি করতেই তোমার সুখ, তাই নিয়েই থাকো। আমার সঙ্গে তোমার কোনো সংস্রব নেই। শরীর নিয়ে পাপের বেসাতি? ঠিকই বলেছ, এসব বড্ড ভালোবাসি আমি। শরীর আমার বাঘিনী, পুরুষ মানুষের রক্ত খেতে চাই। তোমার রক্ত না খেয়ে কি আর ছাড়বো? তুমি আমার নাগর। মৌলালিতে আমার জন্য সুন্দর বাসা ভাড়া করেছিলে, কত দয়া তোমার। তুমি সব বোঝো, শরীর বোঝো না, তাই না? মেয়েটায় খাবার লোভ আছে, অথচ হাত বাড়াতে লজ্জা। এসো, সব তোমায় শিখিয়ে পড়িয়ে দিচ্ছি। তোমাকে আমি অনেকবার বলেছি তোমাদের শরীরের প্রতি আমার লোভ নেই। লোভ নেই তো বাজারে মাগিদের দরজায় দরজায় রোজ ঘোরো কেন? তারা শরীর বেচে না অমৃত বেচে? ওগো আমার সন্ন্যাসী ঠাকুর রে, উনি বনে বনে ঘুরে বেড়াচ্ছেন আর ব্যাকুল হয়ে ঈশ্বর খুঁজছেন। এই বেবুসপাড়া তোমার গহন বোন, আর আমি তোমার ঈশ্বর। কথা বলতে বলতে সুবালা তার শরীরের সমস্ত বসন ত্যাগ করতে লাগলো। সম্পূর্ণ নিরাবরণ হয়ে সে নবীন কুমারের একেবারে সামনাসামনি এসে দাঁড়িয়ে বলল, এবার? সুরার প্রভাবে ও নগ্ন নারী রূপের ঝাঁজে নবীন কুমারের শরীর টলমল করে উঠল। সে সবেগে মস্তক আন্দোলিত করে বলতে লাগলো, না না। সুবালাকে স্পর্শ না করে সে দ্বারের দিকে এক লম্ফে চলে যেতে গিয়ে পড়ে গেল হুমড়ি খেয়ে। দেওয়ালের কোণে মাথা ঢুকে গেল বেশ জোরে। মাঠের মধ্যে জুড়ি গাড়ির পিছনে তক্তায় বসে মশার কামড় খেতে খেতে সারা রাত কেটে গেল দুলালের। ভোরের মধ্যেও ফিরল না নবীন কুমার। বিরক্তিতে, গ্লানিতে এবং দুর্ভাবনায় তার মাথা খারাপ হওয়ার মতন অবস্থা। এখন তার কি কর্তব্য? সে কোথায় তার প্রভুকে খুঁজতে যাবে? নবীন কুমারের যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে এক্ষুনি কি গৃহে ফিরে গিয়ে গঙ্গানারায়ণকে তা জানানো উচিত? আবার নবীন কুমার যখন তাকে এখানে অপেক্ষা করতে আদেশ করে গেছে, তখন এ স্থান ত্যাগ করা কি তার পক্ষে সঙ্গত? সাজবাজ ভাবতে ভাবতেই বেলা বাড়তে লাগলো। কোচানো কোনো পরামর্শ দিতে পারল না। 9টার তো পরবার পর দুলাল যখন নিজ দায়িত্বে ঘরে ফেরার জন্য প্রস্তুত হয়েছে,
সেই সময় এসে উপস্থিত হলো নবীন কুমার। চক্ষু দুটি রক্তবর্ণ, কপালের এক কোণে একটি সরু কাটা দাগ, মুখখানি গম্ভীর। কোনো রকম কারণ দর্শাবার চেষ্টা না করে সে গাড়িতে উঠে হুকুম করল, বাড়ি চল। এরপর নবীন কুমার কয়েকদিন পুরোপুরি একেবারে গৃহে অবস্থান করল। শারীরিক কোনো অসুস্থতা না থাকলেও সে প্রায় শয্যা ত্যাগই করল না। দিন চারের পরে যেন তার যোগ নিদ্রা ভঙ্গ হলো। দুলালকে দিয়ে সে খবর পাঠালো গঙ্গানারায়ণের কাছে। বিশেষ প্রয়োজনে সে একবার দেখা করতে চায়। গঙ্গানারায়ণ বাড়িতেই ছিল। সে নিজেই চলে এলো কনিষ্ঠ ভ্রাতার মহলে। নবীন কুমার শান্তভাবে জানালো যে সে আগামী 2-1 দিনের মধ্যে কলকাতা ছেড়ে বেরিয়ে পড়তে চায়। কবে ফিরবে তার ঠিক নেই। তার প্রথম উদ্দেশ্য হরিদ্বারে গিয়ে জননী বিম্ববতীর সঙ্গে সাক্ষাৎ করা, তার কাছে কয়েকটি দিন কাটিয়ে তারপরও সে নানা দেশ পরিভ্রমণ করবে। গঙ্গানারায়ণ অতিরিক্ত উৎসাহিত হয়ে বলল, বেশ তো, এ তো খুব ভালো কথা। তোর শরীরটা অনেক শুকিয়ে গেছে। পশ্চিমে হাওয়া পরিবর্তন করলে উপকার হবে। মায়ের সঙ্গে আমিও একবার দেখা করতে যাব ভাবছিলুম, কিন্তু তুই আর আমি দুজনে একসঙ্গে গেলে এখানকার বিষয় তদারকি করবে কে? নবীন কুমার বলল, আমি ঘুরে আসি, তারপর তুমি যেও। আমি মাকে প্রায়ই স্বপ্ন দেখছি। মা বোধহয় আমায় ডাকছেন। নবীন কুমারের অনুপস্থিতির জন্য যেসব কাগজপত্রের সই সাবুত করে যাওয়া দরকার সেই সব সারা হলো। তাছাড়া নবীন কুমার বাইরে যাবে, সেই জন্য এলাহি বন্দোবস্তের দরকার। লোক লস্কর নিতে হবে প্রচুর। এই প্রথম দুলাল কাচুমাচু হয়ে জানালো যে সে যদি সঙ্গে না যায় তাহলে কি ছোটবাবুর খুব অসুবিধা হবে। দুলালের পত্নী দ্বিতীয়বার গর্ভবতী হয়েছে, সেই জন্য সে এখন দূরে যেতে চায় না। কিন্তু নবীন কুমার দুলালচন্দ্রের এই প্রার্থনা খারিজ করে দিল। দুলালকে সঙ্গে না পেলে তার চলবে না। তার স্ত্রীর সন্তান প্রসবের আরো মাস চারেক দেরি। দুলাল অন্তত হরিদ্বার পর্যন্ত তোর সঙ্গে চলুক, তারপর না হয় তাকে ফেরত পাঠিয়ে দেওয়া যাবে। গঙ্গানারায়ণ শুধু একবার নবীন কুমারকে বলল, ছোটকু, তুই যাওয়ার আগে একবার জ্যাঠাবাবার সঙ্গে দেখা করে যাবি না? মা নিশ্চয়ই জ্যাঠাবাবুর কথা জিজ্ঞেস করবেন। অতি বাধ্য বালকের মতন নবীন কুমার বলল, হ্যাঁ, যাব। একসময় সে শপথ করেছিল আর কোনোদিন সে গৃহেও প্রবেশ করবে না। এখন সে কথা তার মনে পড়ল না। গেলেও সে পরদিন সকালে। বিদুশেখর তখন পুজোর কক্ষে ঢুকেছেন। অন্তত 1 ঘন্টা তো সেখানে কাটাবেনি। অতক্ষণ অপেক্ষা করার ধৈর্য নেই নবীন কুমারের। আবার পরে আসবো বলে সে বিদায় নিল নিচের তলা থেকেই। আর আশা হলো না, দেখাও হলো না। 3খানি বজরা ও পিনিসের বহর নিয়ে শুভ লগ্নে যাত্রা করল নবীন কুমার। কলকাতা ত্যাগ করার জন্য সে অস্থির হয়ে উঠেছিল। সে যেন সত্যিই পল্লী প্রকৃতির শোভা দর্শন ও মুক্ত বায়ু সেবনের জন্য তৃষ্ণার্ত। একটি ব্যাপারে দুলালও খুব বিস্মিত। এতদিনের জন্য যাত্রা, অথচ ছোটবাবুর বজরায় একটিও সুরার বোতল নেওয়া হয়নি। যেভাবে ছোটবাবু পতিতালয়গুলিতে সন্ধ্যাযাপন করতে শুরু করেছিল, তাতে দুলালের দৃঢ় বিশ্বাস হয়েছিল যে ছোটবাবুর এই বিদেশ যাত্রা শহরের অন্যান্য বড় মানুষের সন্তানদের মতন প্রমোদ ভ্রমণ ছাড়া আর কিছুই নয়। নারী সুরা ও নৃত্যগীতি চলবে, সেই কারণেই দুলালের এত অনিচ্ছা ছিল এই ভ্রমণের সঙ্গী হওয়ার। অথচ সেসব কিছুই নেই। নবীন কুমার কলকাতা পরিত্যাগ করার পক্ষকাল পরে একদিন এক তরুণ সন্ন্যাসী এসে দাঁড়ালো সিংহ সদনের দ্বারে। সে গঙ্গানারায়ণ সিংহ কিংবা তার কনিষ্ঠ ভ্রাতার সাক্ষাৎ প্রার্থী। গঙ্গানারায়ণও তখন গৃহে ছিল না। সন্ন্যাসী ঠায় একবেলা দাঁড়িয়ে রইল দ্বারের বাইরে। বৃদ্ধ ও অন্যান্য কর্মচারীদের বিশেষ অনুরোধেও সে ভিতরে এসে বসল না, কারণ সে কোনো গৃহস্থ বাড়িতে পদার্পণ করে না। সন্ধ্যাকালে গঙ্গানারায়ণ প্রত্যাবর্তন করার পর সন্ন্যাসী তার হাতে একটি পুটুলি দিয়ে দুর্বোধ্য হিন্দিতে জানালো যে রামকমল সিংহের পুত্রের হাতে ওইটি তুলে দেওয়ার জন্যই সে তার গুরুর দ্বারা অদিষ্ট হয়ে হরিদ্বার থেকে কলকাতা এসেছে। আজ রাতেই সে আবার ফিরে যাবে। পুটুলির মধ্যে রয়েছে একখানি নামাবলী, একখানি রুদ্রাক্ষের মালা এবং একটি অঙ্গুরীয়। এইগুলি বিম্ববতীর শেষ চিহ্ন। প্রায় 2 মাস কাল আগেই বিম্ববতী এই পৃথিবীর মায়া কাটিয়ে তার সাধনোচিত ধামে প্রস্থান করেছেন। গঙ্গানারায়ণের প্রথমেই মনে হলো ছোটকুকে খবর দিতে হবে। নবীন কুমার ঠিক কোন পথে এবং কতদিন সময় নিয়ে হরিদ্বারে পৌঁছবে সে কথা সবিস্তারে জানিয়ে যায়নি। তবে মোটামুটি এই প্রকার ঠিক আছে যে প্রথমে সে নৌকাযোগে কলকাতা থেকে এলাহাবাদ পর্যন্ত যাবে, তারপর সেখান থেকে স্থলপথে অন্য যানবাহনের ব্যবস্থা করবে।
এর মধ্যে সে কত দূরের পথ পার হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন রেলপথে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ভদ্র সম্ভ্রান্ত পরিবারের কেউ সহসা রেলওয়ে ক্যারেজে উঠতে চান না। শৌখিন আরামদায়ক প্রথম শ্রেণীর কামরা দখল করে থাকে সাহেবেরা, আর অন্যান্য কামরাগুলিতে কুমড়ো গাদাগাদি অবস্থা। তাছাড়া নবীন কুমার ধীরে সুস্থে দেশ পরিভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত জননীর কাছে পৌঁছবে এই রকম বাসনা প্রকাশ করে গিয়েছিল। দিবাকর এখন বাতে প্রায় পঙ্গু। নকুর আর দুর্যোধন নামে দুজন এখন গোমস্তার কাজ চালায়। এদের মধ্যে দুর্যোধন খুব করিতকর্মা। এবার গঙ্গানারায়ণ ভেবেছিল সে নিজেই যাবে। প্রবাসে অকস্মাৎ মাতৃবিয়োগ সংবাদ পেয়ে যদি ছোটকু একেবারে ভেঙে পড়ে, তারই উচিত স্বয়ং গিয়ে ছোটকুকে কলকাতায় ফিরিয়ে আনা। কিন্তু সবকিছু অরক্ষিত অবস্থায় ফেলে রেখে তার পক্ষে হঠাৎ চলে যাওয়া সম্ভব নয়। ব্যবস্থা করতে ২-৪ দিন সময় লাগবে। অথচ নবীন কুমারকে সংবাদ পাঠাতেও দেরি করা আর কোনো ক্রমে উচিত নয়। সন্ন্যাসীটিকে কোনো ক্রমে আতিথ্য গ্রহণে সম্মত করাতে না পেরে গঙ্গানারায়ণ চলে এলো অন্দরমহলে। কুসুম কুমারী কুরুশ কাঠি দিয়ে টেবিল ঢাকার জন্য নকশা বুনছিল। স্বামীর পদশব্দ শুনে মুখ তুলে চাইল। গঙ্গানারায়ণের মুখ দর্শন করেই কুসুম কুমারী অমঙ্গল অনুভব করল। হাতে জিনিসপত্র নামিয়ে রেখে দ্রুত পদে এগিয়ে আসতেই গঙ্গানারায়ণ কম্পিত কণ্ঠে বলল, কুসুম, মা আর নেই। শুধু শোক নয়, তার চেয়েও বেশি অনুতাপ পালনেই যেন দগ্ধ হয়ে যাচ্ছে গঙ্গানারায়ণের হৃদয়। বহুকাল সে বিম্ববতীকে দেখেনি। ভাব বৈকল্যের দেশান্তরী হওয়ার পর থেকেই তো সে আর দেখেনি জননীর মুখ। কলকাতায় পুনরায় ফিরে বিবাহ টিবাহ করে থিতু হয়ে বসবার পর সে কতবার ভেবেছে না হরিদ্বারে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসবে। যাওয়া যে হয়নি সেই জন্য তার কর্মব্যস্ততায় শুধু দায়ী নয়, তার মনে কি একটা অপরাধবোধও সুপ্ত ছিল না? সে জানে সে যে বিধবা বিবাহ করেছে তা বিম্ববতী কখনোই সর্বান্তঃকরণে সমর্থন করতে পারবেন না। তার বিবাহ হয়েছিল অনেকটা হুড়োহুড়ি করে, জননীর সম্মতি চাওয়ার সময় ছিল না, সে প্রশ্নও ওঠেনি। পরে অবশ্য গঙ্গানারায়ণ দীর্ঘ পত্র লিখেছিল। বিম্ববতীর অক্ষর জ্ঞান নেই। অপরের দ্বারা লিখিত একাধিক পত্র তিনি এর মধ্যে যদিও পাঠিয়েছেন, কিন্তু সেই সব পত্রেও তার বকলমে নয়। অর্থাৎ তিনি প্রত্যক্ষভাবে কারোকেই সম্বোধন করেনি। তার হয়ে অন্য কেউ কুশল সংবাদ জানিয়েছে। কোনো পত্রেই গঙ্গানারায়ণের বিবাহের কোনো উল্লেখ ছিল না। এই কয়েক বছরের মধ্যে এ বাড়ি থেকে একাধিকবার লোক প্রেরণ করা হয়েছিল বিম্ববতীকে দেখে আসবার জন্য। একবারও কারোর হাত দিয়ে বিম্ববতী সামান্যতম কোনো উপহারও প্রেরণ করেনি তার পুত্রবধূর জন্য। এই জন্য গঙ্গানারায়ণের মনের মধ্যে একটি কাঁটা বিঁধেছিল। কুসুম কুমারী অবশ্য এই অপরাধবোধ কিংবা গ্লানি থেকে মুক্ত। সে যে একসময় বিধবা ছিল এই স্মৃতিই যেন মুছে গেছে তার মানসপট থেকে। যেন গঙ্গানারায়ণের সঙ্গে মিলনেই তার পক্ষে বিধির নিবন্ধ ছিল। বধূ হিসেবে না হলেও এ বাড়িতে কুসুম কুমারী আগে যে কয়েকবার এসেছে তখন বিম্ববতীকে দেখেছে এবং তার কাছ থেকে অনেক সাদর সম্ভাষণ পেয়েছে। বিম্ববতী তার চোখে স্বর্গের দেবীর তুল্য। সুতরাং এই দুঃসংবাদ শোনা মাত্র কুসুম কুমারের 2 চোখে অশ্রু উদ্গত হলো। স্বামী স্ত্রী দুজনে বসে কাঁদল কিছুক্ষণ। গঙ্গানারায়ণই সামলে নিল প্রথমে। পরিবারের কর্তার পক্ষে এমন ভেঙে পড়লে চলে না। এখনো অনেক কাজ বাকি। বিধুশেখরকে এই সংবাদ জানাতে হবে। সে ব্যাপারেও গঙ্গানারায়ণের ভয়। সে নিজের মুখে কি করে এই নিদারুণ দুঃসংবাদ দেবে সেই বৃদ্ধকে? আবার কোনো কর্মচারী মারফতও এমন খবর পাঠানোর শোভা পায় না। সেই রাত্রেই গঙ্গানারায়ণ গেল ও বাড়িতে। যদি বিধুশেখর এর মধ্যে নিদ্রা গিয়ে থাকেন তাহলে এক পক্ষে গঙ্গানারায়ণের পক্ষে ভালোই, কিন্তু বিধুশেখর জেগেই আছেন। প্রথমেই বিধুশেখরের সঙ্গে দেখা না করে গঙ্গানারায়ণ খোঁজ করল সুহাসিনীর। সুহাসিনীর পুত্র প্রাণগোপাল এখন সদ্য কৌশলে পদার্পণ করেছে। সুন্দর মুখশ্রী, উজ্জ্বল 2টি চক্ষু, তীক্ষ্ণ নাসিকা। ওই বয়সেই নবীন কুমারের সঙ্গে তার মুখের কিছুটা সাদৃশ্য আছে এমন হঠাৎ মনে হলো। তবে নবীন কুমারের তুলনায় অতিশয় লাজুক। সে এখন ওরিয়েন্টাল সেমিনারিতে পড়ে। এই প্রাণগোপালের সঙ্গেই প্রথম দেখা হলো গঙ্গানারায়ণের। একে জানিয়ে কোনো লাভ নেই, তাই গঙ্গানারায়ণ প্রাণগোপালকে দিয়েই ডেকে পাঠালো সুহাসিনীকে। গঙ্গানারায়ণ এ গৃহে কচিত কদাচিৎ আসে। সেই বড় ঝড়ের পর এই আর একবার। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। সে প্রায় ছুটে এসে ভয় চকিত নেত্রে প্রশ্ন করল, কি গঙ্গা দাদা, কি হয়েছে?
কর্তামার কোনো চিঠি পেয়েছো? তিনি ভালো আছেন তো? পুরুষের তুলনায় নারীর বোধ অনুভূতি হয় অনেক বেশি তীক্ষ্ণ, অথবা ভিন্ন পথে চলে। সুহাসিনী এমন সঠিক অনুমান করলো কি করে? সন্ন্যাসীটিকে দেখেও তো গঙ্গানারায়ণের এরকম কিছু মনে আসেনি। চোখে আঁচল চাপা দিয়ে মাটিতে বসে পড়ল সুহাসিনী। গঙ্গানারায়ণ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, সুশি, ওঠ, কাজের কথা আছে, শান্ত হ বোনটি। সুহাসিনী ফোপাতে ফোপাতে বলল, ও পৃথিবীতে কত পাপী তাপী, কত পাষণ্ড কুষণ্ড বেঁচে আছে, আর কর্তামা অমন সতী সাথী, অত দয়া মায়া তিনি রইলেন না গঙ্গা দাদা। তিনি যে আমাদের মায়ের চেয়েও বেশি আপন ছিলেন গো। আরো একটু পরে গঙ্গানারায়ণ জিজ্ঞাসা করল, সুশি, তুই একটা পরামর্শ দে তো, কি করে বড়বাবুর কাছে কথাটা ভাঙি? তার শরীর গতিক ভালো নয়, এত বড় একটা আঘাত যদি পান, আবার তার কাছ থেকে গোপন করে রাখাও যায় না, কোনো এক সময় তার কানে ঠিক উঠবেই। ঠিক ৯টার তোপ পড়লে বিদূষেকর দ্বিতলেরই এক কক্ষে রাত্রির আহার গ্রহণ করতে আসবেন। তার আগে কি তাকে এই সংবাদ দেওয়া উচিত হবে? তার আহার মানে তো রোগীর পথ্য, তা বাদ দেওয়া তার শরীরের পক্ষে আরো অনিষ্টাকর। সুতরাং গঙ্গানারায়ণ অপেক্ষা করায় মনস্থ করল। কিন্তু কার্যকরণের যোগাযোগ সবসময় মানুষের হিসেব মতন হয় না। বিদূষেকর নিজের ঘরের জানলা দিয়ে একটু আগে গঙ্গানারায়ণকে তার বাগানের মধ্যেকার সুরকিঢালা পথ দিয়ে আসতে দেখেছেন। গঙ্গানারায়ণ স্বেচ্ছায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বিস্মিত হন। এ বাড়িতে এসেও কিছুক্ষণের মধ্যে গঙ্গানারায়ণ তার দর্শন প্রার্থী হল না, এটা আরো আশ্চর্যের কথা। তিনি ভ্রু কুঞ্চিত করে রইলেন। কেল্লা থেকে পরপর ৯বার তোপদাগার শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতলের বারান্দায় শোনা গেল বিদূষেকরের খড়ম ও লাঠির যুগপৎ ঠকঠক শব্দ। বিদূষেকর খাবারের ঘরে আসছেন। সুহাসিনী তার পরিচর্যা করে। সে দ্বারের কাছে প্রস্তুত হয়েই ছিল। পিতার হাত ধরে মেঝেতে পাতা পশমের আসনে বসিয়ে দিল। খাড়া অবস্থা থেকে নিচে মাটিতে বসতে বিদূষেকরের প্রয়োজন হয় অপরের সাহায্যের। শ্বেত পাথরের গেলাস থেকে একটু জল হাতে ঢেলে নিয়ে বিদূষেকর প্রথমে পঞ্চ দেবতাকে অন্ন নিবেদন করে আচমন করলেন। তারপর মুখ তুলে প্রশ্ন করলেন, সুশি, ও বাড়ি থেকে গঙ্গা এসে দেখলুম যেন। বিদূষেকরের সামনে মিথ্যে বলবে এমন সাধ্য কার? সুহাসিনী ধরা গলা কোনো ক্রমে সংযত করে বলল, হ্যাঁ, গঙ্গা দাদা এইচে। বিদূষেকর কনিষ্ঠা কন্যার দিকে তার এক চক্ষু স্থির রেখে আবার জিজ্ঞাসা করলেন, এই রাতে কেন এসেছে সে? কি জানি, আপনার সঙ্গে কোনো জরুরি কাজের কথা আছে। ডাক তাকে এখানে। বাবা, আপনি আগে খেয়ে নিন বরং, গঙ্গা দাদা বলেছে এমন কিছু তাড়া নেই। বিদূষেকর গলা চড়িয়ে বললেন, ওরে কে আছিস? ও বাড়ির গঙ্গাবাবু কোথায় বসে আছে দেখ, তাকে খবর দে, বল আমি এখানে ডাকছি। গঙ্গানারায়ণ মাত্র দুখানি ঘর পরে প্রাণগোপালের পাঠকক্ষে অপেক্ষারত ছিল। ডাক শুনে তাকে আসতেই হলো। বিদূষেকর ঘাড় ঘুরিয়ে গঙ্গানারায়ণের আপাদমস্তক দেখলেন একবার। গঙ্গানারায়ণ দাঁড়িয়ে আছে দরজার বাইরে। বাল্যকাল থেকেই এ গৃহে তার অবারিত দ্বার। তবু যেন কোনো সংস্কার বশে সে জানে যে একমাত্র ঠাকুর ঘরে এবং কেউ রন্ধন করা অন্ন গ্রহণ করার সময় তখন সে ঘরে তার প্রবেশ করতে নেই, কারণ যত আত্মীয়তাই থাক, এটা ব্রাহ্মণের বাড়ি। বিদূষেকর জিজ্ঞাসা করলেন, কে মারা গেছে? গঙ্গানারায়ণ তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না, কিন্তু সুহাসিনী আবার কান্না শুরু করতেই সব বোঝা গেল। গঙ্গানারায়ণ সব বিস্ময়ে দেখল বিদূষেকর একেবারেই বিচলিত হলেন না। মৃত্যু সম্পর্কে তিনি যেন উদাসীন হয়ে পড়েছেন একেবারে। সামনের একটি ছোট বাটি হাতে তুলে নিয়ে তিনি নিরাসক্ত কণ্ঠে প্রশ্ন করলেন, হরিদ্বার থেকে পত্র রয়েছে? এবার সন্ন্যাসী সংক্রান্ত বৃত্তান্তটি গঙ্গানারায়ণ বিবৃত করল। বিদূষেকর বললেন, তা যা হয়েছে ভালোই তো হয়েছে। তিনি সংসার ত্যাগ করেছিলেন স্বেচ্ছায়, তারপর আর বেঁচে থাকা না থাকা একই কথা। তিনি পুণ্যবতী, ঈশ্বরের পাদস্পর্শে ঠাঁই চেয়েছিলেন, এখন ঈশ্বরের সঙ্গে মিলিত হলেন। এই শোকতাপের পৃথিবীতে বেঁচে থেকেই বা কি লাভ? এখানে থাকলেও নানা রকম অনাছিষ্টি কাণ্ড দেখে দুঃখ পেতেন। গঙ্গানারায়ণের কর্ণকুহরে এসব কথা যেন প্রবেশ করছেই না। ২-১ বছর পর বিদূষেকরকে দেখে তার বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিদূষেকর যেন শেষ বয়সে আবার চাঙ্গা হয়ে উঠেছেন। একটি চক্ষু অবশ্য চিরতরে গেছে।
বাঁ পাটিও অবশ, কিন্তু আগের মতন জগদম্বর ভাবটি নেই। কণ্ঠস্বরও বেশ সুস্থ মানুষের মতন পরিষ্কার। তার সামনের খাদ্য দেখেও গঙ্গানারায়ণের চক্ষু কপালে ওঠার উপক্রম। বড় একটি থালার মাঝখানে জুঁই ফুল রঙের কিছুটা ভাত, এবং সেই থালা ঘিরে অবিকল ষোড়শ ব্যঞ্জন যাকে বলে। এমনকি এই শোকের অবস্থাতেও গঙ্গানারায়ণ গুণে দেখল ঠিক 16টি বাটিতেই নানা রকম রান্না সাজানো। তবে যে সুহাসিনী বলেছিল উনি রাত্রে নিছক রোগীর পথ্য খান, সুহাসিনী অবশ্য মিথ্যে বলেনি। রাত্রে বিদূষেকর শুধু একটুখানি নুন চিনি ছাড়া সাদা ছানা এবং এক টুকরো মাগুর মাছ খান। সম্পূর্ণ তণ্ডুল বর্জিত খাদ্য খেয়েই তিনি বহুমূত্র রোগ থেকে কিছুটা নিরাময় হয়েছেন। শুধু চিকিৎসকের নির্দেশ অগ্রাহ্য করে তিনি মাঝে মাঝে খান তার অতি প্রিয় মুসুর ডাল, ছোট এক বাটি ভর্তি। অতুল সম্পদের অধিকারী বিধুভূষণ মুখুজ্জের নিজের আহার্যের জন্য দুবেলার ব্যয় 2 আনাও নয়। তবে সম্প্রতি এই একটি নতুন বাতিক হয়েছে তার। তিনি নিজে খান বা না খান, প্রতিদিন দুবেলা এরকম ষোড়শ ব্যঞ্জন সাজিয়ে দিতে হবে তার সামনে। বড় গলদা চিংড়ি মাছের মুড়ো ভাজা কিংবা আলু পোস্তের তরকারি ভঞ্জন তার বাকি সারা জীবনের মতো নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু এগুলো রোজ অন্তত একবার করে দেখতে দোষ কি? আর ঘ্রাণে অর্ধভোজনও চিকিৎসা শাস্ত্রে নিষেধ করে না। বিদুশেখর কোনোদিনই খুব একটা ভোজন রসিক ছিলেন না। ইদানিং তিনি উত্তম উত্তম খাদ্যের দৃষ্টিলোভী বা ঘ্রাণলোভী হয়েছেন। অথবা তিনি হয়তো নিশ্চিত হতে চান যে তার আত্মীয় পরিজনেরা অন্তত দুবেলাগুলি খেতে পাবে। ডালের বাটিটি এক চুমুকে শেষ করে বিদুশেখর বললেন, শুনে যা বুঝছি প্রায় 2 মাস আগেই তোমার মাতা ঠাকুরনীর মৃত্যু ঘটে গেছে। তবে আর বিলম্বে কাজ নেই। তোমরা 2 ভাই মিলে কাল পরশুর মধ্যে শ্রাদ্ধ শান্তি চুকিয়ে ফেলো। বেশি ঘটা করারও প্রয়োজন নেই কো, তিনি সন্ন্যাসিনী হয়েছিলেন। ওদের শ্রাদ্ধ নিয়ে বেশি ঘটাপেটা করা শোভন হয় না। পুরুত ঠাকুরদের ডাকাও, যেটুকুনি না করলে নয়। তবে পিণ্ডদান যেন শুধু ছোটকুই করে, তোমার আর করবার দরকার হবে না। নবীন কুমার শহরে উপস্থিত নেই শুনে বিদুশেখর খাওয়া বন্ধ করে ফের মুখ ঘুরে তাকিয়ে বলল, অ্যাঁ, সে এখানে নেই মানে? কোথায় গেছে? বিম্ববতীর মৃত্যুর সংবাদের চেয়েও যেন নবীন কুমারের অনুপস্থিতির সংবাদ বিদুশেখরকে অনেক বেশি বিচলিত করে। তিনি বারবার নবীন কুমার সম্পর্কে প্রশ্ন করে সব জেনে নিলেন। তারপর নৈরাশ্যের সুরে বললেন, সে গেল, একবার আমার সঙ্গে দেখা পর্যন্ত করে গেল না। সে আসেনি? সে যে বলেছিল যাওয়ার আগে আপনাকে প্রণাম করে যাবে। না, ছোটকু আমার কাছে আসে না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, সুশি, আজ চিড়ের পায়েস করিসনি? দে, আজ একটু পায়েস খাই, মুখটা তেতো তেতো লাগছে। অতঃপর নকুর আর দুর্যোধনকে পাঠানো হলো কিছু লোকজনকে সঙ্গে দিয়ে। যেমন করে পারে তারা যেন নবীন কুমারকে ভারতের যে কোনো অঞ্চলে খুঁজে বার করে বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে। গঙ্গানারায়ণ সংক্ষিপ্তভাবে বিম্ববতীর শ্রাদ্ধ সেরে নিল নিজে একাই। বিদুশেখর যাই ইঙ্গিত করে থাকুন না কেন, বিম্ববতীকে সে নিজের জননী মনে করে থাকে। পিণ্ডদান বিষয়ে অবশ্য তার নিজেরও কিছুমাত্র আগ্রহ নেই। সে ব্রাহ্ম সমাজের সদস্যভুক্ত হয়নি বটে, কিন্তু প্রকৃতপক্ষে সে গুপ্ত ব্রাহ্ম। বারাণসীতে প্রবেশের পূর্বে সে নিজেই নিজেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা দিয়েছিল। তার থেকে সে আর সরে আসেনি। শ্রাদ্ধের সময় নারায়ণ শিলার পূজা কিংবা পিণ্ডদানে সে বিশ্বাসী নয়। 2 গোমস্তা ছোটকুকে সঙ্গে নিয়ে কিংবা তার সংবাদ বহন করে 1 সপ্তাহের মধ্যেও ফিরল না। গঙ্গানারায়ণ প্রতিদিন অধীরভাবে প্রতীক্ষা করে। তার প্রবল ইচ্ছে জেগেছে তারা 2 ভাই কাছাকাছি বসে অনেকক্ষণ ধরে তাদের মায়ের সম্পর্কে কথা বলবে। বিম্ববতী আর নেই বলেই গঙ্গানারায়ণের মনে আসছে তার সম্পর্কে অসংখ্য স্মৃতি। শ্রাদ্ধের সময় গঙ্গানারায়ণের আরও একটা কথা বারবার মনে আসছিল। এই সিংহ পরিবারে একটা পর্বের সম্পূর্ণ সমাপ্তি ঘটে গেল। বিম্ববতী এত বছর অনেক দূরে রইলেও এই গৃহ থেকে তার অস্তিত্ব মুছে যায়নি। দাস দাসী কর্মচারীরা বলতো, ওটা কর্তামার ঘর, ওটা কর্তামার স্নানের পালকি। খাঁচাবন্দি পাখিগুলি ছিল কর্তামার পাখি। এছাড়া বিম্ববতীর নামে এস্টেটের পৃথক তহবিল, পৃথক সম্পত্তি, আরও কত কিছু। এখন তার সব শেষ। বিম্ববতীর দেওয়া ওকালতিনামার জোরে গঙ্গানারায়ণ এতকাল তার সবকিছুর তদারকি করতে পেরেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওই সব কিছুর মালিকানা নবীন কুমারের উপরেই বর্তাবে। বিদুশেখর নিজে একদিন এসে সে কথা গঙ্গানারায়ণকে জানিয়েও দিয়ে গেলেন। নবীন কুমার ফিরে আসার আগে
বিম্ববতীর সম্পত্তির অংশ যেমন আছে তেমনই থাকবে। গঙ্গানারায়ণের বিষণ্ণতার ভার বেশ কয়েকদিনও কাটল না। হৌসে বেরোতে ইচ্ছে করে না। নেহা যেটুকু কাজ না করলে নয় তা সেরে দিয়ে সে বইপত্র পাঠ করে মন ফেরাতে চায়। মা ও বাবা দুজনেই চলে যাওয়ার পর একটা বিরাট শূন্যতার ভাব আসে। কিন্তু তা যে এতখানি শূন্যতা তা গঙ্গানারায়ণ আগে জানবেই বা কি করে। রাত্রেবেলা ছাদে পায়চারি করতে করতে নক্ষত্র খচিত আকাশের দিকে গঙ্গানারায়ণ চেয়ে থাকে। শিশুদের মতন তার বিশ্বাস করতে ইচ্ছে হয় যে আকাশে একটি নতুন নক্ষত্র উঠেছে। সেই নক্ষত্রটি বিশেষ আলো ফেলে চেয়ে আছে তার দিকে। পরজন্ম বলে যদি কিছু থাকে তবে বিম্ববতী যেন তার জননী হন আবার। পরজন্ম? কে যেন বলেছিল পরজন্মের কথা? কাশীর গঙ্গায় নৌকার ওপর দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে বিন্দুবাসিনী বলেছিল আবার পরজন্মে। গঙ্গানারায়ণের সর্বাঙ্গ কেঁপে উঠল। কয়েকদিন আগে বিধুশেখরের গৃহে গিয়ে তার একবারও মনে পড়েনি বিন্দুবাসিনীর কথা। আশ্চর্য, মানুষের মন এমনও হয়। আপনি এমন হিমের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে আছেন? গঙ্গানারায়ণ চমকিত হয়ে ঘুরে দাঁড়ালো। কুসুম কুমারী তাকে ডাকতে এসেছে। কুসুম কুমারীর মুখখানির চারপাশে যেন আভা ফুটে আছে, এমনই সুন্দর দেখাচ্ছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও রোধ করল গঙ্গানারায়ণ। পরজন্ম না ছাই, ওসব কিছুই নেই। বিন্দুবাসিনী এ জন্মে কিছুই পেল না, শুধু লাঞ্ছনা আর বেদনা নিয়ে চলে গেল। অথচ সে তো কুসুম কুমারীকে পেয়েছে। সে স্বার্থপর। এর কয়েকদিন পর একটি চমকপ্রদ রোমহর্ষক সংবাদে কেঁপে উঠল সারা শহর। সব সংবাদপত্রগুলি হুলুস্থুলুস করতে লাগলো এই ব্যাপার নিয়ে। এক অত্যন্ত ধনী পরিবারের কুলবধূ তার স্বামীকে স্বহস্তে খুন করে রক্তাক্ত খড়গ হাতে চামুণ্ডার মতন বেশে পথে নেমে এসেছে। হ্যাঁ, আমি আমার স্বামীকে খুন করেছি, বেশ করেছি। সংবাদপত্রে যা প্রকাশিত হয় তার চেয়ে রটে আরো বেশি। কেউ বলল সেই খড়গধারিণীকে ধরতে গিয়ে দুজন সেপাই জখম হয়েছে। কেউ বলল না না, সে তো স্বেচ্ছায় গিয়ে গারদে ঢুকেছে। কেউ বলল নন্দকুমারা যেমন ফাঁসি হয়েছিল, এবার এক হিন্দু ঘরের বউকে গড়ের ময়দানে সর্বসমক্ষে ফাঁসিতে লটকাবে ইংরেজ সরকার বাহাদুর। কেউ বলল না না, সে বেটি আদালতে দাঁড়িয়ে নিজেই নিজের সওয়াল করেছে আর জজ ম্যাজিস্ট্রেটকে বলেছে অত্যন্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই সে নিজের হাতে তার স্বামীকে নিধন করেছে। যে আদালত তার পাপিষ্ঠ নরাধম স্বামীকে শাস্তি দিতে পারেনি, সে আদালত কোন এখতিয়ারে তার মতন নির্যাতিতা রমণীকে শাস্তি দিতে আসে? কেউ বলল না গো না, কোর্টে কোনো মেয়ে মানুষের কথা কইবার একটার নেই। ব্যারিস্টার এম.এস. ডাট, তার মানে সেই যে আমাদের মেঘনাদের কবি শ্রী মধুসূদন গো, তিনি ওই খুনে মেয়ের হয়ে সওয়াল করবেন। কেউ বললে মেয়ে মানুষের এত বার, হিন্দু ধর্ম এবার রসাতলে গেল। কেউ বললে মেয়ে মানুষ যদি এমনভাবে কুলাঙ্গারপতির বিনাশ করতে পারে তবে বুঝতে হবে দেশটা একটু নড়াচড়া দিয়ে উঠেছে। সংবাদের মধ্যে সত্যতা আর শুধু এইটুকুই যে হাটখোলার প্রখ্যাত ধনী মল্লিক পরিবারের এক বধূ, তার নাম দুর্গামণি, তার লম্পট দুশ্চরিত্র স্বামী চণ্ডিকা প্রসাদের গলায় এক রাতে ক্রোধের বশে ছুরি বসিয়ে তারপর নিজেও আত্মঘাতিনী হতে গিয়েছিল। কিন্তু সে পুলিশ হেফাজতে এখনো বেঁচে আছে। এ খবর কুসুম কুমারী শোনা মাত্র সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল গঙ্গানারায়ণের পায়ের কাছে। যদুপতি গাঙ্গুলির মনে একেবারেই সুস্থিরতা নেই। অন্য চিন্তা এমনই চমৎকার যে ঈশ্বর চিন্তায় পর্যন্ত মন বসে না। গ্রাম থেকে তার 3টি বেকার ভাগ্নে এসে তার ঘাড়ের ওপর আছে। ভাগ্নে তিনটির কোনো কাজকর্মের সুরাহা করা যায়নি এখনো। দুবেলা গ্রাসাচ্ছাদন জোটানোই দায়। উপরন্তু গ্রাম থেকে বিধবা দিদি বারংবার চিঠি লিখে শাসাচ্ছেন যে তিনিও কলকাতায় এসে ভাইয়ের আশ্রয়ে থাকতে চান। গ্রামে গ্রামে এখন হাহাকার। উড়িষ্যায় নিদারুণ দুর্ভিক্ষ হয়ে গেছে। বাংলার গ্রামেও খাদ্য নেই। যা কিছু লভ্য খাদ্যবস্তু ব্যবসায়ীদের কেরামতিতে কলকাতা এবং অন্য বড় শহরগুলিতে এসে জমেছে, যেখানে মানুষের ক্রয় ক্ষমতা আছে। উড়িষ্যার দুর্ভিক্ষের ভয়াবহ পরিণতি শুনে বাংলার ৭৬-এর মন্বন্তরের কথা স্মরণ করিয়ে দেয়। শহরে শুধু খাদ্যবস্তুই পাচার হয়ে আসছে না, সেই সঙ্গে পাল্লা দিয়ে আসছে দলে দলে ক্ষুধার্ত মানুষ। সর্বত্র জিনিসপত্র অগ্নিমূল্য। সবচেয়ে বেশি বিপন্ন হয়ে পড়েছে সেই সব নিম্নবিত্ত মানুষের দল যারা সমাজে ভদ্রলোক নামে পরিচিত। তারা পোশাক পাদুকা পরিধান না করে পথে বেরোতে পারে না, সম্পূর্ণ অভুক্ত থাকলেও লোকের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে পারে না।
তাদের এখন পেটে কিল মেরে পড়ে থাকার মতন অবস্থা। আবার এই ভদ্র সমাজেরই উঁচু তলার বিত্তবান মানুষেরা এই সম্পর্কে একেবারে উদাসীন। তাদের মধ্যে নাচ গান ফুর্তি, ধর্মসভা, বক্তৃতা সভা, দোল উৎসব, বিবাহ, শ্রাদ্ধের মৎসব দিব্য চলছে। ভাগ্নে তিনটির জন্য কোনো কর্মসংস্থান করতে না পারলেও যদুপতি নিজে সকালে বিকেলে দুই জায়গায় দুটি ছাত্র পড়াবার কাজ জুটিয়েছে আবার। তাতে কোনো রকমে অনাহার থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। এইসব ছেড়ে ছুড়ে সে পুরোপুরি ধর্মসাধনায় মনোনিবেশ করবে ঠিক করেছিল। তা আর হলো কই। দ্বিতীয় বিবাহ না করলেও সংসার তাকে ছাড়ল না। সময়ের অভাব তো আছেই, তাছাড়াও নানা রকম দুশ্চিন্তায় সে ব্রহ্ম উপাসনার সময় ঠিক মতন মনঃসংযোগ করতে পারে না। তাতে সে আরো অনুশোচনায় ভোগে। আর সবকিছু ছাড়া যায়, কিন্তু ঈশ্বরকে ছাড়া মোটেই সহজ নয়। যদুপতি মাঝে মাঝেই শোকাশ্র বিসর্জন করতে করতে ভাবে, হায়, আমার এ কি হলো! কটি অগোপাণ্ড ভাগ্নের জন্য আমি সাধারণ মানুষ হয়ে গেলুম, অথচ সমাজে বাস করে এদের পরিত্যাগ করাই বা যায় কিভাবে। একদিন এক বন্ধুর বাড়িতে সাপ্তাহিক উপাসনার শেষে প্রিয়নাথ নামে এক সতীর্থ ব্রাহ্ম তাকে নিম্ন গলায় প্রশ্ন করল, ভ্রাত, তুমি বঙ্কিম চাটুর্যের নোবেলখানি পড়েছ নাকি? যদুপতির মন অপ্রসন্ন হয়েই ছিল, কারণ আজও উপাসনার মধ্যপথে দুবার অর্থ চিন্তা করেছে। সেই জন্য ঈষৎ বিরক্তভাবে সে বলল, কে বঙ্কিম চাটুর্যে? কে বঙ্কিম চাটুর্যে? তার নোবেল আমি পড়তেই বা যাব কেন? প্রিয়নাথ বলল, পরে সরেশ লিখেছেন বইখানি। তুমি তো একসময় কবিতা আদি রচনা করতে, সেই জন্যই ভাবলুম ও বই তুমি নিশ্চয়ই আগেভাগেই পড়ে ফেলেছ, তোমার সঙ্গে একটু আলোচনা করা যাবে। যদুপতি একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলল, আর কবিতা, সেসব কবেই চুকে গিয়েছে। কাব্যলক্ষ্মী স্বয়ং অন্তর্হিতা হয়েছে না যদুপতি জোর করে তাকে নিজের মন থেকে বিদায় দিয়েছে তা বলা যায় না। কুসুম কুমারের বিবাহের আগে সে শেষ কয়েকটি কবিতা রচনা করেছিল। তারপর সে বিবাহ ঘটে যাওয়ার পর যদুপতি নিজের যাবতীয় কাব্য কীর্তির পাণ্ডুলিপি ছিঁড়ে কুটি কুটি করে আস্তা করে ফেলে দিয়েছে। পাশে আরেকজন যুবক বসেছিল। এই যুবকটিকে যদুপতি আগে কয়েকবার দেখেছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, কেশব সেনের বাড়িতে এবং অন্যান্য আলোচনার সভায়। কিন্তু সে যে দীক্ষিত ব্রাহ্ম নয় তা যদুপতি জানে। সংস্কৃত কলেজের ছাত্রদের মতন পোশাক আশাক। এই যুবকটি ব্যগ্রভাবে বললেন, সে কি মশাই, আপনি এখনো বঙ্কিমবাবু লেখা পড়েননি? আপনার কবিতা তো আমরা পড়েছি। আমার সহোদয়ীরা বলা বলি করেছে যদুপতি গাঙ্গুলির কবিতা অতি উচ্চ ভাবের। যদুপতি বলল, আমার সদৃশ সামান্য ব্যক্তির কবিতাও আপনি পড়েছেন? এ যে বড় বিস্ময়ের কথা। আমাকে আপনি চেনেন, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। প্রিয়নাথ বলল, তুমি একে চেনো না? ইনি তো সোমপ্রকাশের সম্পাদক, দ্বারকানাথ বিদ্যাভূষণের ভাগ্নে। এর নাম শিবনাথ। যদুপতি একটি দীর্ঘশ্বাস ফেলল। দ্বারকানাথ বিদ্যাভূষণের ভাগ্নে আর তার নিজের ভাগ্নে কত তফাৎ। এই শিবনাথও কবিতা লেখেন। সোমপ্রকাশে দেখনি? শিবনাথ আরও একটা কাণ্ড করেছিলেন। এক হিসেবে আমাদের শিবনাথ বিশ্বে অদ্বিতীয়। ইনি নিজের বউয়ের বিয়ে দেওয়ার উদ্যোগ করেছিলেন। শিবনাথ বলল, আহ, প্রিয়বাবু, আপনি থামুন তো। প্রিয়নাথ বলল, হ্যাঁ হ্যাঁ যদুপতি, আমি ঠিকই বলছি। অল্প বয়সে শিবনাথের পিতা ওর দুবার বিবাহ দিয়েছিলেন। কিছুদিন আগে শিবনাথ উঠে পড়ে লেগেছিল দ্বিতীয় পত্নীটির পুনর্বিবাহ দেবেন। ইনি বিদ্যাসাগরের এক কাঠি বাড়া। হা হা হা। শিবনাথ বলল, ওসব কথা ছাড়ুন তো, হচ্ছিল বঙ্কিম চাটুর্যের কথা। প্রিয়বাবু, আপনি বঙ্কিমবাবুর কোন উপন্যাসের কথা বলছেন? কপালকুণ্ডলা। আমি তো একটি কথারই জানি, আরও লিখেছেন নাকি? কেন, আপনি দুর্গেশ নন্দিনী পড়েননি? সে তো 2-3 বছর আগেই বেরিয়ে গেছে। অহ, সে কি অপূর্ব ব্যাপার! আমি বলে দিচ্ছি, শুনে রাখুন। আমাদের দত্ত কবির একজন সমকক্ষ লেখক এসে গেছেন। মাইকেল দত্ত তো বিলে থেকে পাক্কা সাহেব হয়ে এসেছেন। আর কি তিনি বাংলা লিখবেন? 1-2 বছরে কিছুই তো লিখছেন না দেখি, খালি মদ উড়াচ্ছেন। এখন তিনি ব্যারিস্টার, কত ব্যস্ত, সাহেব মহলে দহরম মহরম। তবে একটু থিতু হয়ে বসলে আবার লিখবেন নিশ্চয়ই। যদুপতি বিস্মিত হয়ে শুনছিল। অনেকদিন সে এইসব ঘটনা থেকে বিযুক্ত, ঠিক খবর রাখেন না। মেঘনাদবধ কাব্যর প্রণেতা মাইকেল মধুসূদন বিলেত ফেরত হয়ে বাংলা লেখা বন্ধ করে দিয়েছে। এই মাইকেলকে তারা নবীন কুমার সিংহের বাড়িতে সংবর্ধনা দিয়েছিল। মনে আছে সেই দিনটির কথা। শিবনাথ বলল, সংবাদ প্রভাকরে
দুর্গেশনন্দিনী প্রকাশের পর একটি সম্বর্ধনা পত্র বেরিয়েছিল, আপনারা সেটাও দেখেননি? যদুপতি বলল, কিন্তু তত্ত্ববোধিনী কিংবা মিররে তো আমি এই বঙ্কিমবাবু বিষয়ে কিছু লেখা দেখিনি। বিশ্বনাথ বলল, রহস্য, সন্দর্ভ, সোমপ্রকাশ, হিন্দু পেট্রিয়টে অনেক কথা লেখা হয়েছে। আমার মাতুল অবশ্য বঙ্কিমবাবুর লেখা তেমন পছন্দ করেননি। যদুপতি বলল, কে এই বঙ্কিমবাবু? কোনো অজ্ঞাত কুলশীল হঠাৎ উৎকৃষ্ট বই লিখে ফেললো? এর নিবাস কোথায়? কোথাকার চাটুর্যে? পিতা কি করেন? বাহ, মনে নেই এই বঙ্কিম চাটুর্যের কথা? যেবার প্রথম বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষা নেওয়া হলো, তাতে দুজন মাত্র পাশ হয়েছিল। বঙ্কিমবাবু ফার্স্ট হলেন। পাশ করার সঙ্গে সঙ্গে ডেপুটির চাকরি। শিবনাথ বলল, ইনি একসময় সংবাদ প্রভাকরে কবিতাও লিখেছেন অনেক। এবার ওদের কথায় বাধা দিয়ে যদুপতি বলল, দাঁড়াও দাঁড়াও, ইনি কি সেই বঙ্কিম চাটুর্যে যিনি ললিতা তথা মানস নামে একখানি চটি কবিতা পুস্তক ছাপিয়েছিলেন? সেই বই আমি কিনেছিলাম এক কপি, কিন্তু সে তো অনেক কাল আগেকার কথা। প্রিয়নাথ বলল, তুমি কিনেছিলে? তবে তো তুমি ভাগ্যবান ব্যক্তি। কৃষ্ণকমলের মুখে গল্প শুনলুম, ওই কবিতা পুস্তক মাত্র 6 কপি বিক্রি হয়েছিল। তাই বঙ্কিমবাবু রাগ করে 8-10 বছর বাংলা লেখাই ছেড়ে দিয়েছিলেন। শিবনাথ বলল, বঙ্কিমবাবু সম্পর্কে আমি আরো অনেক গল্প শুনেছি। ইনি নাকি চাকরিতে যাওয়ার সময় খানিকটা গঙ্গাজল নিজের জননীর পায়ে ঠেকে একটা শিশিতে ভরে সঙ্গে নিয়ে যান। ওরা ভাটপাড়া নৈহাটির বামুন, খুব গোঁড়া হিন্দু মনে হয়। তবে যাই বলুন, রচনা শক্তি অসামান্য। প্রিয়নাথ বলল, আমাদের সর্বশ্রেষ্ঠ কবি খ্রিস্টিয়ান, আর এমন অপূর্ব বাংলা নোবেলের লেখক গোঁড়া হিন্দু? আমাদের ব্রাহ্ম ভ্রাতাদের মধ্যে কেউ তেমন প্রতিভা দেখাতে পারেন না। যদুপতি বলল, কেন? দেবেন্দ্রবাবুর বড় ছেলে দ্বিজবাবু বেশ লেখেন। সত্যেন্দ্রবাবুও ভালো গান রচনা করেছেন। রাখো তোমাদের দেবেন্দ্রবাবুর ছেলেদের কথা, ওসব শখের লেখায় কিছু হবে না। মন প্রাণ ঢেলে দেওয়া যে রচনা, তা লিখেছেন এই বঙ্কিমবাবুই। অহো, কপালকুণ্ডলা! গদ্য তো নয়, যেন কাব্য। তবে বঙ্কিমবাবুর একটাই দোষ, রচনাটিতে কোনো উচ্চ ভাব নেই, বড় বেশি প্রণয়। দেশের মানুষের জন্য কোনো নীতি প্রচার করেননি। শিবনাথ বলল, দোষ কি মশাই, সেইটাই তো গুণ। শেক্সপিয়ার, কালিদাস কোন নীতি প্রচার করেছেন? যদুপতি ঈষৎ শ্লেষের সঙ্গে বললেন, ওই বঙ্কিমবাবুটি যদি গোড়া হিন্দুই হবেন, তবে নিজের জননীকে দিয়ে এমন পাপটা করালেন, গঙ্গাজলে পা ছোঁয়ালেন। এ কেমন হিন্দু? ওদের কাছে গঙ্গাজলের স্থান তো মাথায়। শিবনাথ বলল, ওসব যাই বলুন, বইখানি পড়লে একেবারে মোহিত হয়ে যাবেন। যদুপতি বলল, নিছক প্রণয়ের গল্প পড়ার আমার স্বাদ নেই, এখন আমি মরছি অন্য জ্বালায়। প্রিয়নাথ বলল, না হে যদু, তুমি একবার বইখানা পড়ো, চাও তো আমি দিতে পারি। কপালকুণ্ডলা আমার বাসাতেই আছে। শিবনাথ বলল, দুর্গেশ নন্দীও আমি সংগ্রহ করে দিতে পারি। যদুপতি ফস করে বলে ফেলল, পড়তে পারি বইখানি, যদি সেই সঙ্গে 5টি টাকার ঋণ দাও। ঘরে এক কণা চাল নেই, শূন্য দরে কি কাব্য সাহিত্য পাঠ করা যায়? প্রিয়নাথ হাসতে হাসতে বলল, বা রে বা, আমি কি বঙ্কিমবাবুর ফরে যে জোর করে তার বই লোকজনকে পড়াবো? সেই জন্য আমায় অর্থ ব্যয় করতে হবে। সে রাতে প্রিয়নাথের কাছ থেকে 3টি টাকা এবং 1 কপি কপালকুণ্ডলা নিয়ে যদুপতি বাসায় ফিরল। বাড়িতে মহা হাঙ্গামা। মধ্যম ভাগ্নে লাডলিমোহন পল্লীর কয়েকটি দুর্বৃত্ত যুবকের সঙ্গে কোন্দল করে মাথা ফাটিয়ে এসেছে। এখন সে একটি দরজার খিল খুলে নিয়ে তা দিয়ে ফের সে মারামারি করতে যেতে চায়। অপর 2 ভাই তাকে জাপটে ধরে আছে। সত্যিকারের ব্রাহ্ম সুলভ সংযম ও ধৈর্যের পরিচয় আর দিতে পারল না যদুপতি। পা থেকে চটি জুতো খুলে লাডলিমোহনকে পিটালো কয়েকবার। বইখানা ছিঁড়ে পড়ে গেল মাটিতে। অতিরিক্ত ক্রোধের ফলে যদুপতির নিজের বুকের মধ্যেই ধরফরানি শুরু হয়ে গেল। অসুস্থ বোধ করে সে শুয়ে পড়ল শয্যায়। তখন 3 ভাগ্নে তার চৌকির পাশে বসে শুরু করে দিল মরা কান্না। তাতে আর এক বিপদ, প্রতিবেশীরা না ছুটে আসে। খানিকটা বাদে কিছুটা সুস্থ হয়ে যদুপতি উঠে বসে বলল, হতভাগারা, খেতে পাস না? তবু তোদের এত তেজ কিসে? কাল থেকে সকাল সন্ধ্যা অন্তত 1 ঘন্টা ধরে যদি প্রার্থনায় না বসিস, তবে তোদের খাওয়া বন্ধ। ছোট ভাগ্নে ভুবনমোহন বলে উঠল, মামা, আজ রাতে কি খাবো? যদুপতি পকেট থেকে 1টি টাকা বার করে বড়টিকে দিয়ে বললেন, যা বাজার থেকে চাল আর ডাল নিয়ে আয়, আর যদি পারিস তো খানিকটা মাছও আনিস, আর সেরখানেক আলু। আজ পেট পুড়ে খিচুড়ি খাবো, যা ছুটে যা।
সব সরঞ্জাম জোগাড় করে খিচুড়ি রান্না শেষ করতে বেশ রাত্রি হয়ে গেল। তবে ভোজনটা হলো বেশ তৃপ্তিপূর্ণ। বড় ভাগ্নেটা কোনো বাড়িতে রসুই বামুনের কাজ নিলে পারত, ওর রান্নার হাত ভালো। খিচুড়ি, আলু সেদ্ধ আর খলসে মাছ ভাজা রান্না হয়েছিল এক হাঁড়ি। চারজনেও শেষ করতে পারল না। লাডলি মোহন বলল, কাল আবার খাবো, বাসি খিচুড়ির স্বাদ বেশি ভালো হয়। একটি বান মুখে দিয়ে শুতে যাওয়ার আগে যদুপতির মনে পড়ল বইটির কথা। সেখানে গেল কোথায়? ওই বইয়ের লেখকের সুবাদেই তো আজ রাত্রিরে এমন খাওয়া দাওয়া হলো। এখন বইটি অন্তত উল্টোপাল্টে দেখা দরকার। তখন মনে পড়ল ভাগ্নেকে প্রহার করার সময় উঠোনে বইটি খসে পড়েছিল হাত থেকে, আর তোলা হয়নি। ভাগ্নেরাও উঠিয়ে রাখেনি। অন্ধকারের মধ্যে হাতড়ে উঠোনের এক কোণে বইটি পেয়ে গেল যদুপতি। সে নিজে যখন কাব্য রচনা করত তখন কোনো গ্রন্থের প্রতি এতখানি অবজ্ঞা প্রকাশ করা যদুপতির স্বপ্নাতীত ছিল। দিনকাল কেমনভাবে বদলে গেছে। শিয়রের কাছে সেজবাতি জেলে যদুপতি শুয়ে শুয়ে খুলল বইটির প্রথম পৃষ্ঠা। প্রথম পরিচ্ছেদের শিরোনাম সাগর সঙ্গমে। তার নিচে শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে একটি কোটেশন। তারপর শুরু। প্রায় 250 বছর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালে প্রথা ছিল। পাঠ করতে করতে যদুপতির ভ্রু কুঞ্চিত হল। যাতায়াত? এই লেখকটি বিএ পাস যখন তখন শিক্ষিতই বলা যায়, তবে যাতায়াত লেখে কেন? গমনাগমন শব্দটি জানেন না? যাতায়াত মুখে বলি বটে, কিন্তু ভাষায় শুদ্ধতার জন্য গমনাগমনে লেখা সঙ্গত ছিল নয় কি? যাই হোক, প্রিয়নাথ এবং দ্বারকানাথ বিদ্যাভূষণের ভাগ্নে যখন অত উচ্চ প্রশংসা করলেন, তখন আরেকটুখানি পড়ে দেখা যাক। যুবা উত্তর করিলেন, আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিবার বড় স্বাদ ছিল, সেই জন্যই আসিয়াছি। পরে অপেক্ষাকৃত নিম্ন স্বরে কহিতে লাগিলেন, আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। পরদিন সকালবেলাতেই যদুপতি প্রিয়নাথের গৃহে উপস্থিত। চক্ষু দুটি রক্তবর্ণ, মাথার চুল অবিন্যস্ত, শয়নের ধুতিটিও পরিবর্তন করেনি। প্রিয়নাথকে দেখামাত্র আলিঙ্গন করে সে তীব্র আবেগের সঙ্গে বলল, ভ্রাত, তুমি আমার এ কি করলে? কাল সারা রাত্র এক ফোঁটা ঘুমোতে পারিনি। কপালকুণ্ডল আমি 3 বার পড়েছি। এখনো মনে হচ্ছে আবার পড়ি, আবার পড়ি। বাংলা ভাষাতে এমন রচনা সম্ভব? ইচ্ছে হচ্ছে বইখানে মাথায় নিয়ে নৃত্য করি। প্রিয়নাথ বলল, আরে রও রও, একেবারে যে পাগল হলে দেখছি। বলেছিলুম কিনা বইটি ধরলে আর ছাড়তে পারবে না। কোথায় থাকেন এই বঙ্কিমবাবু? আমায় এক্ষুনি দেখিয়ে দাও, আমি তার পায়ের ধুলো নেব। তুমি ব্রাহ্ম হয়ে হিন্দুর পায়ের ধুলো নেবে? না হয় একখানা ভালো বই লিখেছেন। একখানা ভালো বই? এ লেখক বিশ্বজয় করতে এসেছেন। তুমি কপালকুণ্ডলের মতন গদ্য বাক্য ইংরেজি ভাষাতে কয়খানা আছে বলো দেখি? আমাদের বাংলা ভাষায় যে এমন ক্ষমতা, কে জানতো? কোথায় থাকেন বঙ্কিমবাবু? আমি এক্ষুনি তার কাছে যাব। কোথায় থাকেন তা তো জানি না, তবে কৃষ্ণকমলের কাছে শুনেছি বঙ্কিমবাবু এখন প্রেসিডেন্সি কলেজে পড়ছেন। তার মানে 10 বছর আগে তিনি বিএ পাশ করে গেছেন, ডেপুটিগিরি করেন মফস্বলে, তিনি আবার প্রেসিডেন্সি কলেজের ছাত্র হন কিভাবে? অত উত্তেজিত হয়েও না, চুপ করে বসো একটু। ছাত্র হতে পারবেন না কেন? বিএ পাশ করবার সময় তিনি আইন নিয়ে পড়া শেষ করতে পারেননি। ঝাড়তি চাকরি পেয়ে গেছেন, তো তাই এখন আইন পড়াটা সম্পূর্ণ করে পরীক্ষা দিতে চান, সেই জন্য ক্লাস করছেন। তুমি তো কৃষ্ণকমল ভট্টাচার্যকে চেনো? খুব ভালোই চিনি। সে সন্ধান দিতে পারবে? হ্যাঁ, কৃষ্ণকমল এখন আইনের ক্লাস করছে, উকিল হতে চায়। তার মুখে আমি বঙ্কিমবাবুর নাম প্রথম শুনি। কৃষ্ণকমল এখন বঙ্কিমবাবুর সহপাঠী। যদুপতি তখনই ছুটে গেল কৃষ্ণকমলের কাছে, কিন্তু সেখানে বিশেষ সুবিধে হলো না। কৃষ্ণকমল জানালো যে বঙ্কিম চাটুর্যে অতি সুলেখক হলেও মানুষটি অতি গম্ভীর ও রাশভারী। অচেনা ব্যক্তিদের সঙ্গে কথাই বলতে চান না। কেউ উপযোজক হয়ে সাহিত্য বিষয়ে আলোচনা করতে গেলে তিনি রীতিমতন বিরক্ত হন। সুতরাং যদুপতির পক্ষে এখনই বঙ্কিম চাটুর্যের সঙ্গে সাক্ষাৎ করতে না যাওয়াই ভালো। তাতে বরং প্রিয় লেখক সম্পর্কে আশাভঙ্গ ও স্বপ্নভঙ্গ হতে পারে। যদুপতি তাতেও সম্পূর্ণ নিরস্ত হলো না। আলাপ না করলেও সাক্ষাৎ সে একবার করবেই, অন্তত দূর থেকেও। প্রেসিডেন্সি কলেজের সামনে গিয়ে সে দাঁড়িয়ে রইল তীর্থের কাকের মতো।
একসময় তৃতীয় বার্ষিক শ্রেণীর ক্লাস শেষ হতে ছাত্ররা বেরিয়ে এলো বাইরে। কৃষ্ণকমলের কাছ থেকে বঙ্কিমবাবুর চেহারার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সে শুনে এসেছিল, সেই জন্য যদুপতি চিনতে দেরি হলো না। এ কেমন অদ্ভুত ছাত্র! চোগা চাপকান পরিহিত, শ্যামলা আটা, প্রকৃত ডেপুটির মতনই চেহারা, গম্ভীর পদক্ষেপে হেঁটে চলেছেন। এক আর্দালি তার মাথার উপর ছাতা ধরে চলেছে পিছন পিছন। যদুপতির চেয়ে বেশ ছোটই হবেন, বরং কৃষ্ণকমল নবীন কুমারের সমবয়সী বলে মনে হয়। বঙ্কিম চাটুর্যের ভাবভক্তি দেখে যদুপতি এগিয়ে গিয়ে কথা বলার সাহস পেল না। যতক্ষণ দেখা যায় একদৃষ্টে চেয়ে রইল। উনি চোখের আড়াল হতেই যদুপতি ঊর্ধ্বশ্বাসে ছুটল নিজের বাড়ির দিকে। তৎক্ষণাৎ আবার খুলে বসল কপাল কুণ্ডলা। পথিক, তুমি পথ হারাইয়াছ। এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্র মর্মরিত হইতে লাগিল। পাঠ করিতে করিতে সত্যি সত্যি বইখানা নিয়ে নৃত্য শুরু করে দিল যদুপতি। অতিশয় উৎফুল্ল চিত্ত নিয়ে নবীন কুমার প্রতিদিন ভোরে জেগে ওঠে। বস্তুত সন্ধ্যার একটু পরেই তার মনে হয় কখন আবার প্রত্যুষ আসবে। রাত্রি তার পছন্দ হয় না, বিশেষত এখন অমাবস্যা, চতুর্দিকে দেখা যায় না কিছুই। শীতের ধারালো বাতাসের মধ্যে অন্ধকারে অন্ধের মতন বসে থাকতে কেনই বা তার ভালো লাগবে। সায়াহ্নের পর কিছুক্ষণ সে নিজের কামরায় বসে গ্রন্থপাঠে নিমগ্ন থাকে। তারপর আহার সেরে নিয়ে সে শয্যা গ্রহণ করে। ভোরগুলি সত্যিই বড় মনোরম। ঘুম ভাঙা মাত্র নবীন কুমার উঠে চলে আসে গবাক্ষের কাছে। বাইরের দিকে তাকালে চক্ষু যেন জুড়িয়ে যায়। মদ্যপান সম্পূর্ণ পরিত্যাগ করার ফলে তার শরীরে কোনো অবসাদ নেই। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। মস্তিষ্ক যেন সেই ধরনের রূপ রস গন্ধ শুষে নেওয়ার জন্য উন্মুখ। সব মানুষেরই শরীর এরূপ নাকি, নাকি যারা একসময় নেশায় অসাড় হয়ে যেত তারাই শুধু শরীরের এই অসাধারণ ধারণ ক্ষমতা টের পায়? নবীন কুমারের মনে হলো সে যেন পুনর্জীবন পেয়েছে। আগে মাত্র একবার নবীন কুমার নদীপথে পরিভ্রমণে এসেছে। সেবারে সে এসেছিল গুরুতর অসুস্থতার পর, ভগ্ন শরীর নিয়ে। শ্রবণ ক্ষমতা প্রায় লুপ্ত ছিল। এবার নবীন কুমার ভাবে সে এসেছে তার অন্ধত্ব সারাতে। সত্যিই যেন সে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। এই জগৎ তার কাছে উদ্ভাসিত হচ্ছে নতুন রূপে। ব্যস্ততা কিছু নেই। নবীন কুমার মাতৃদর্শনে চলেছে বটে, কিন্তু এই নদী মেখলা সবুজ শ্যামল ভূমিও যে তার মায়ের মতো, নবীন কুমার তাই প্রথম অনুভব করছে। দেশ নামক আদর্শটির কথা লেখা থাকে ইংরেজি বইতে। ভারতবর্ষে দেশ শব্দটির ব্যবহার আছে বটে, কিন্তু ওই আদর্শটি নেই। এখানে শুধু বিভিন্ন রাজা ও রাজত্ব, হিন্দু রাজত্ব, পাঠান রাজত্ব, মুঘল রাজত্ব, এখন যেমন ব্রিটিশ রাজত্ব। শতাব্দীর পর শতাব্দী আসে, রাজত্ব বদলায়, দেশ আপন মনে শুয়ে থাকে, মাঝে মাঝে শুধু পাশ ফেরে। দিগন্ত বিস্তৃত শয়ান সেই দেশ নবীন কুমারের চোখে জীবন্ত হয়ে উঠেছে। ভোর হতেই গায়ে একটি শাল জড়িয়ে নবীন কুমার বজরার ছাদে উঠে এসে একটি কেদারায় পা ছড়িয়ে বসে। তখনও দাড়ি মাঝিরা সকলে প্রস্তুত হয়নি। রাত্রে বজরার বহর বাঁধা থাকে কোনো ঘাটের কিনারে। সন্ধ্যায় সকালে কাছাকাছি কোনো লোকালয় থেকে আনাজ তৌজিসপত্র সংগ্রহ করা হয়। তারপর রোদ চড়বার আগেই যাত্রা শুরু। দুলাল এক ঘটি খেজুর রস নিয়ে আসে। কদিন ধরে নবীন কুমার ওই খেজুর রসের জন্য লোভীর মতন অপেক্ষা করে থাকে। শ্বেত পাথরের গেলাসে ভর্তি করে রস ঢেলে দেয় দুলাল। নবীন কুমার হাত বাড়িয়ে সেটি নিয়ে প্রায় এক নিঃশ্বাসে সবটুকু শেষ করে দেয়। দুলাল জিজ্ঞাসা করে, ছোটবাবু, আরেকটু দি? নবীন কুমার সাগ্রহে ঘাড় নাড়ে। পরপর 3 গেলাস পান করার পর তার অন্তঃকরণ পর্যন্ত জুড়িয়ে যায়। খানিক পরে বেলা বাড়লে দুলাল নিয়ে আসে 2-3টি ডাব। নবীন কুমার এই আর একটি নতুন ব্যাপার আবিষ্কার করেছে। সে যে আগে কখনো খেজুরের রস কিংবা ডাবের জল পান করেনি তা নয়, কিন্তু এই যাত্রায় এসে তার মনে হচ্ছে এমন সুন্দর পানীয় আর হয় না। কি আশ্চর্যের ব্যাপার! প্রকৃতি গাছের ডগায় মানুষের জন্য এমন সুস্বাদু পানীয় রেখে দিয়েছেন। ফরাসি দেশের শ্রেষ্ঠ মদ্য ব্যবসায়ীও কি অবিকল এই পানীয় উৎপন্ন করতে পারবে? একদিন দুলাল তীরবর্তী কোনো গ্রাম থেকে সদ্য গাছ থেকে কাটা একছড়া বর্তমান কলা এনেছিল। কলাগুলোর ওপরে তখনও মিহিন সাদা গুঁড়ো ছড়িয়ে আছে।
সবগুলো পাকেনি, কয়েকটা ফেটে ফেটে গেছে। তার থেকে একটি কলা ছিঁড়ে নিয়ে খোসা ছাড়িয়ে এক কামড় দেয়া মাত্র নবীন কুমারের যেন দিব্য আনন্দ পেয়েছিল। তৎক্ষণাৎ তার মনে হয়েছিল মানুষের কোনো রন্ধন প্রণালী তো এমন অপূর্ব খাদ্য প্রস্তুত করতে পারে না। একেবারে ঠিকঠাক মিষ্টি, একটু বেশিও নয়, কমও নয়, শক্তও নয়, নরমও নয়। মনে মনে নবীন কুমার ঘোষণা করেছিল ঈশ্বর সর্বকালের শ্রেষ্ঠ রাঁধুনি। বিভিন্ন লঙ্কায় তিনি বিভিন্ন রকমের ঝাল রেখেছেন, নিম পাতা, পলতা পাতা, তুলসী পাতায় তিনি ছড়িয়ে রেখেছেন নানা রকমের স্বাদ। লেবুতে দিয়েছেন তিনি অম্লরস, আম কাঁঠালে মিষ্ট রস, আবার বেল কিংবা কালোজাম কিংবা হরিতকিতে এমন রস যার ঠিক বর্ণনা করা যায় না। এত বহু বিচিত্র রকমের রন্ধন আর কার পক্ষে সম্ভব? তবে এই বিরাট রন্ধনশালাটি কার, ঈশ্বরের না প্রকৃতির? এই নিয়ে মাঝে মাঝে নবীন কুমারের খটকা লাগে। তবে যারই হোক, তাতে বিশেষ কিছুই আসে যায় না। নবীন কুমারের মধ্যে আস্তিকতার গোঁড়ামি যেমন নেই, তেমন সে নাস্তিকতার বিদ্রোহী ধ্বজা তুলে ধরতে চায় না। সবচেয়ে বড় কথা, ঈশ্বর বা প্রকৃতি যেই হন, তার সৃষ্টিশালায় রয়েছে কত রকম অপ্রয়োজনীয় সৌন্দর্য। যেসব ফুল থেকে কোনোদিন ফল হয় না, ফুটে আছে সেই রকম শত সহস্র নয়ন সুখ অপূর্ব সুশ্রী ফুল। আগেরবার নবীন কুমার মানুষের কথায় শব্দ শোনার জন্য ব্যগ্র অধীর হয়ে থাকত। এবার যেন সে করছে নীরবতার সাধনা। দুলালের সঙ্গেই শুধু দু চারটি বাক্য বিনিময় হয়, এছাড়া সারাদিনে সে পারতপক্ষে অপর কারোর সঙ্গে কথা বলে না। এর মধ্যে একবারও সে তীরের কোনো লোকালয়ে যায়নি। দু এক জায়গায় তাদের জমিদারি পাশ দিয়ে যেতে হয়েছে। সংবাদ পেয়ে ছুটে এসেছে প্রজারা, কিন্তু নবীন কুমার বজরা থামাবার আদেশ দেয়নি। যদি ইচ্ছে হয় তাহলে ফেরার পথে সে জমিদারির পরিদর্শন করবে। বজরার বহরে লোকজন অনেক রয়েছে বটে, তবু এর মাঝে থেকেও সে একাকিত্ব। তাতে বোধশক্তি সুচাগ্র হয়ে ওঠে। কল্পনা ও স্মৃতি মিলেমিশে চোখের সম্মুখে অজস্র স্থান ও মুহূর্তের সৃষ্টি করে। এ অনুভূতি সবসময় সুখকর নয়। নদীর দুপাশের দৃশ্য দেখতে দেখতে তার মধ্যে স্থাপিত হয়ে যায় এক একটি অন্য ছবি। রৌদ্র ঝলমল বর্তমানের মধ্যে বসে থাকে নবীন কুমার, বারবার ফিরে যায় তার ছায়াচ্ছন্ন অতীতে। নিজের জীবনের প্রাক্তন ঘটনাগুলিকে সে যাচাই করে। তাতে কষ্ট বাড়ে বই কমে না। স্লেটের লেখার মতন অতীতটাকে ভিজে নেতা দিয়ে একেবারে মুছে ফেলা যায় না বলে সে মাঝে মাঝে নিজের ওপরে ক্রুদ্ধ হয়ে ওঠে। দুটি নারীর মুখ বারবার ফিরে আসে তার মানসপটে। একজন নারীকে সে দেখেছে মাত্র কিছুক্ষণের জন্য, চন্দ্রনাথের বাড়িতে। তাও সে বেশিরভাগ সময় অবগুণ্ঠনিতাই ছিল। কেন সেই পথ থেকে কুড়িয়ে আনা রমণীটিকে মনে হলো অবিকল তার মায়ের মতো? নবীন কুমারের সর্বাঙ্গে কাঁপুনি লেগেছিল। এমন অভিজ্ঞতা যার হয়নি, সে এর মর্ম বুঝবে না। পরদিন সকালে রমণীটি একেবারে অদৃশ্য হয়ে গেল বলেই তো নবীন কুমারের এতখানি যাতনা। যদি তার সঙ্গে আবার দেখা হতো, তার সঠিক পরিচয় জানতো, তাহলে এতদিনের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যেত। আরেকটি মুখ, সে বড় গোপন, বিষম গোপন। সে মুখ নবীন কুমার কিছুতেই মনে আনতে চায় না, কিছুতেই না। যাতে মন থেকে একেবারে মুছে যায়, সেই জন্য নবীন কুমার তার সংস্রব এড়িয়ে যায়, দেখা হলে বাক্য বিনিময় পর্যন্ত করে না। তবু কেন কল্পনায় ফিরে আসে সেই মুখ? মানুষের কি দুরকম চিন্তা শক্তি থাকে? নবীন কুমার প্রবল চিন্তা শক্তি দিয়ে যে মুখখানি ভুলে যেতে চায়, তবু সেই মুখ কেন ফিরে আসে? এ তবে কার ইচ্ছা শক্তি? তখন কোনো গ্রন্থ পাঠেও নবীন কুমার মনোনিবেশ করতে পারে না। প্রকৃতির দিকে চোখ মেললেও কিছু দেখতে পায় না। প্রাণপণে কোনো কিছু জোর করে ভুলে যাওয়ার চেষ্টা যে এমন অসাধ্য, এমন যন্ত্রণাদায়ক, তা সে আগে জানত না। মানুষ কোনো কিছু পাওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার জন্য কি তার চেয়েও বেশি শক্তি লাগে? নবীন কুমারের বজরা বেশি দূর অগ্রসর হয়নি। নকুর ও দুর্যোধনের দলবল তাকে ধরে ফেলল নদিয়ায়। বিম্ববতীর মৃত্যু সংবাদ নবীন কুমার গ্রহণ করল খুব শান্তভাবে, যেন সে মনে মনে প্রস্তুত হয়েছিল যে মায়ের সঙ্গে তার আর দেখা হবে না। এ কথাটি তার প্রথম মনে আসে চন্দ্রনাথের গৃহে তার মাতৃমুখী সেই রমণীটিকে দেখে। এই চিন্তাটিকে কুসংস্কারের মতন উড়িয়ে দেওয়ার জন্যই সে হরিদ্বারে যাত্রা করতে চেয়েছিল। গঙ্গানারায়ণের পত্রপাঠ করে সে কিছুক্ষণ বসে রইল চুপ করে। নবীন কুমারের চক্ষু অশ্রুহীন, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে দুলাল উচ্চস্বরে কাঁদছে বালকের মতো। বিম্ববতী তার কাছে ভগবতী তুল্যা। বিম্ববতীর জন্যই তার যা কিছু। বয়স হবার পর সে বুঝতে পেরেছে যে
পাঁচ মহলের ভৃত্যতন্ত্র থেকে সে যে ওপরতলার প্রভু পুত্রের সহচর হিসেবে স্থান পেয়েছে তা শুধু বিম্ববতীর দয়ায়। দুলালকে কিছুক্ষণ কান্নাকাটির সময় দিল নবীন কুমার। তারপর মৃদু কণ্ঠে সমানে দণ্ডবৎ হয়ে দাঁড়িয়ে থাকা নকুর ও দুর্যোধনকে বলল, দুলালকে ভেতরে ডাক। দুলাল চক্ষু মুছে ভেতরে এসেও আবার হাউ হাউ করে কেঁদে ফেলে বলল, ছোটবাবু, ছোটবাবু কর্তামা চলে গেলেন। নবীন কুমার মুখ তুলে বলল, কাছাকাছি কোনো বড় জায়গায় বজরা ভেড়াতে বল, তারপর পুরুষ জোগাড় করতে হবে, আর সব জোগাড় যন্ত্র করতে হবে। আমি এই নদীর ধারে মায়ের পরলৌকিক কাজ করব। নকুর হাত জোর করে বলল, কলকাতায় ফিরে যাবে না ছোটবাবু? বড়বাবু অনেক করে বলে দিয়েছেন। নবীন কুমার বলল, না, এখন আমার ফেরা হবে না, তোরা ফিরে যা। অদূরে রাসপুর নামে একটি গঞ্জ মতন এলাকা, সেইখানে এসে থামলেও বজরার বহর। দুলালের খুব ইচ্ছে এখনই কলকাতার দিকে রওনা হওয়ার। সে প্রস্তাব একবার নবীন কুমারের কাছে তুলে ধমক খেল। নবীন কুমার আগে মায়ের শ্রাদ্ধাদিকৃত্য সম্পন্ন করবে, তারপর অন্য কথা। নদীবক্ষে শালগ্রাম শিলার পূজা এবং পিণ্ডদান ঠিক শাস্ত্রসম্মত নয়, তীরে নামতেই হবে। আবার অপরের জমিতে বসে নবীন কুমারের মতন জমিদার পুত্র মাতৃদায় থেকে উদ্ধার হবে, এটাও মোটেই ভালো দেখায় না। পুরোহিত দুলালের এই মিলিত যুক্তি শুনেও নবীন কুমার নিবৃত হল না। সে আদেশ দিল যে সেদিনের মধ্যে কাছাকাছি কোথাও 2-10 বিঘে জমি সমেত একটি বাড়ি কিনে ফেলার ব্যবস্থা করা হোক। আগামীকাল সেইখানেই কাজ হবে। এই আদেশ অমান্য করার সাধ্য দুলালের নেই। তৎক্ষণাৎ সে 5-7 জন লোক পাঠিয়ে দিল জমির সন্ধানে। পুরোহিতের তালিকা অনুযায়ী শ্রাদ্ধের দ্রব্য সম্ভার সংগ্রহে সে ব্যস্ত হয়ে পড়ল। এত সব জিনিস রাসপুরে পাওয়া যাবে না, ঘোড়া ভাড়া করে লোক পাঠাতে হবে দূরে দূরান্তরে। 11 বিঘে জমি সমেত একটি ছোট বাড়ি পাওয়া গেল আতক্রোশের মধ্যেই এবং নদীর ধারে। পরদিন সেখানে সব ব্যবস্থা হলো। ঘোড়া সওয়ার পাঠিয়ে নবদ্বীপ থেকে আনানো হলো দানের ষোড়শ উপাচার। মস্তক মুণ্ডিত করে নদীতে স্নান সেরে নবীন কুমার এসে বসল যজ্ঞে। প্রথম দিনে 100টি ব্রাহ্মণের সেবা এবং প্রত্যেককে পিতলের কলস, একজোড়া ধুতি ও 10টি করে রৌপ্য মুদ্রা দেয়া হলো। সুখের বিষয়, এই অঞ্চলে ব্রাহ্মণের কোনো অভাব নেই। বৃষৎসর্গও বাদ গেল না। পরদিন কাঙালি ভোজন। সেদিন এলো প্রায় 2-3 হাজার লোক। বিনা নিমন্ত্রণে এত গ্রামবাসীকে আসতে দেখে দুলাল চন্দ্রের চক্ষু স্থির হওয়ার উপক্রম। গ্রামে এত কাঙালি! যাই হোক, ব্যবস্থার ত্রুটি হলো না কোনো। প্রথম পংক্তিটি বসে গেলে নবীন কুমার নিজের হাতে অন্ন পরিবেশন করল। সবকিছু মিটে যাওয়ার পর সন্ধ্যাকালে নবীন কুমার নদীর ধারে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। সেই সময় তার চক্ষু থেকে বিমোচিত হলো কয়েক বিন্দু অশ্রু। তার ভেতরে শুষ্কতায় সে নিজেই বিস্মিত হচ্ছিল। যত আড়ম্বরের সঙ্গে তর্পণ করা হোক, চোখের জল ছাড়া কি লোকান্তরিত জনক জননীর পূজা সম্ভব? মনে মনে সে বলল, মা, আমি জানি আমি যদি তোমায় 1 কোটি বড় দুঃখ দিয়ে থাকি, তবু জানি তুমি তার সবই ক্ষমা করেছ। শীতের পরিষ্কার আকাশে নদীর পরপারে বর্ণাঢ্য সূর্যাস্ত হচ্ছে। সেদিকে চেয়ে থাকতে নবীন কুমারের মনে হলো এরকম সূর্যাস্ত প্রতিদিনই হয়, কিন্তু প্রতিদিন এ দৃশ্য একরকম নয়। আছে অন্য কিছু, যা আমরা শুধু চোখ দিয়ে দেখি, যুক্তি দিয়ে বুঝি। তার আড়ালেও অন্যরকম কিছু আছে, নইলে জীবন বড় একরঙা হতো। একটু পরেই নবীন কুমারের নির্জনতা বিঘ্নিত হলো। নদীর ওপার থেকে একটি বড় নৌকা এসে থামলো এপারে। তার থেকে নামলো একজন মধ্যবয়স্ক লোক। নবীন কুমারের সামনে এসে দাঁড়িয়ে দুহাত কপালে ঠেকিয়ে বলল, নমস্কার ছোটবাবু। নবীন কুমার খানিকটা বিরক্ত, কিছুটা কৌতূহলী হয়ে লোকটির দিকে চাইল। সে যে একজন বড় জমিদার তা ইতিমধ্যেই রটে গেছে। সচরাচর গ্রামবাসীরা তার সঙ্গে কথা বলতে এলে ভূমিতে কপাল ঠেকিয়ে আগে প্রণাম সেরে নেয়। এই লোকটি তার ব্যতিক্রম। এর কথার মধ্যে খুব একটা বিনয়ের ভাবও নেই, যদিও লোকটি তাকে চেনে, ছোটবাবু বলে সম্বোধন করেছে। এই ব্যক্তিটির বেশ গোল গোল চকচকে চেহারা, ধুতিটির রং টকটকে লাল, উত্তমাঙ্গে একটি মুগার চাদর জড়ানো। নবীন কুমারের থেকে সামান্য দূরত্ব রেখে মাটিতে বসে পড়ে সে বলল, আমি খবর পাইলাম আজ সকালে। আইসা বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে। লোকটি নবীন কুমারের মুণ্ডিত মস্তকের দিকে হাতের ইঙ্গিত করল, অর্থাৎ শ্রাদ্ধ শান্তিতে চুকে গেছে সেই কথাই সে বলতে চাইছে। আপনি কে? আপনি না, আমাকে তুমি বলেন, সেইটাই মানানসই হইবে।
একেবারে যে তুই করে দিয়ে শুরু করেন নাই, এই আমার বাপের ভাগ্যা। অধীনের নাম ভুজঙ্গ শর্মা। আমার কাছে কি প্রয়োজনে আসা? সেরকম কোনো প্রয়োজন নাই, এরকম খবর শুনলে আসতে হয়, সেই আর কি। আসছি আমি ইব্রাহিমপুর থিক্কা, সেখানে এককালে আপনাকে জমিদারি আসিল, জানেন বোধ হয়। ছিল, এখন নেই। নাইও কইতে পারেন, আছেও কইতে পারেন। অর্থাৎ কাগজপত্রে আজও আইছে, কাজে কমে নাই। যেমন ধরেন, এককালে আমি আপনাকে নায়েব আছিলাম, এখন আমার আপনাকে নায়েব কইতেও পারেন, নাও কইতে পারেন, আছিও বটে নাইও বটে। আপনি হেয়ালি করে কথা বলছেন কেন আমার সঙ্গে? আমি এসব পছন্দ করি না। যদি প্রয়োজনের কোনো কথা থাকে তো চটপট শেষ করুন, নইলে বিদায় হন। ভুজঙ্গ ভরচাজ আকর্ণ বিস্তৃত হাসি হাসল, ঘাড় ঘুরিয়ে চতুর্দিক দেখে নিয়ে বলল, এ বাড়িখানা কার? আরে রাম রাম, রামকুমার সিংহের একমাত্র সন্তান কর্তামার নয়নের দুলাল নবীন কুমার সিংহ কালসৌচ পালন করতেছেন পরের বাড়িতে। ছি ছি, কি লজ্জা! নবীন কুমার তীব্র স্বরে বলল, এ বাড়িটি আমার। তা কেমনে হয় ছোটবাবু? এদিকে তো আপনার কোনো ভূসম্পত্তি নেই। আমারে আপনি ভুল বুঝাইবেন, আমি যে সব জানি। লোকটির ঔদ্ধত্যে যার পরনায় ক্রুদ্ধ হয়ে উঠল নবীন কুমার। একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেওয়ার জন্য নবীন কুমার হাঁক দিল, দুলাল, ওরে কে আছিস? দুলালকে ডাক। ভুজঙ্গ ভরচাজ তৃপ্তির সঙ্গে ঘাড় নেড়ে বলল, ফোর শুনলেই যাচ্ছে না যায়, সিংহের ছাওয়াল সিংহ। রাগ করেন কেন ছোটবাবু? আগে আমার সব কথা শুইনা লন। আপনার যা বলবার আছে দুলালকে গিয়ে বলুন, আমার চোখের সম্মুখ থেকে সরে যান। দুলালের সঙ্গে কথা কওয়া তো আমার সাজে না। আমি নিজেও যে একজন জমিদার। এটা কি আপনার জমিদারি? আমি আপনার জমিদারের মধ্যে বসে আছি? না, সে কথা কইতেছি না। আমার না হোক, অপর জমিদারির মধ্যে বসে থাকা আপনার শোভা পায় না। এটা কীর্তিচন্দ্র রায়কে জমিদারির মধ্যে পড়ে। আমার জমিদারি এই লগে লগেই। তয় আমিও আসল জমিদার নয়, নকল। চেহারাখানা দেখছেন না? এ কি জমিদারের চেহারা? আমি নকল। ফের হেয়ালি? এবার তো সাদা কথাই কই, আসলে জমিদারের বকলম দিতে দিতে আমি এখন প্যারার জমিদার হইয়া গেছি। লোকে অবশ্য এখনো আমার নায়েব বাবুই কয়। আপনি ইব্রাহিম পরগনার নায়েব? ইব্রাহিমপুরে আপনাকে জমিদারি আসিল, সে কথা আপনি জানেন? খবর রাখেন কিছু? কেন জানবো না? বছর ৬-৭-এর মধ্যে সেইখানে জমিদার বাবু একজনেরও পায়ের ধুলো পড়ে নাই, টাকাদার কেউ আসে নাই। কাজে কাজে আমি এখন সর্বেসর্বা, ও জমিদারি এখন আমার। আমাদের জমিদারি আপনি আত্মসাৎ করছেন? নামে আপনা গই কোম্পানির আমলে সেই যে চিরস্থায়ী বন্দোবস্ত কইরা গেছে, তারপর না বাঁচলে তো কেউ জমিদারি কায়রা নিতে পারে না। তেমন তেমন নায়ব হইলে জমিদারি ফোপড়া কইরা দিতে পারে, আমিও তাই দিছি। লোকটির কথা বলার বিচিত্র ধরনে নবীন কুমার আকৃষ্ট না হয়ে পারল না। নিজের মুখে স্বীকার করছে যে তাদের একটি পরগনায় ওই লোকটি ভোগ দখল করছে। সে কথা নিজের মুখে জানাতে এসেছে কেন? একথা সত্য যে নবীন কুমার তাদের জমিদারির আদায় তহসিলের ব্যাপারে কখনো কোনো আগ্রহ দেখায়নি। যখনই প্রয়োজন হয়েছে সে গঙ্গানারায়ণের কাছ থেকে অর্থ নিয়েছে কিংবা কলকাতার সম্পত্তি বিক্রয় করেছে। ইব্রাহিমপুর পরগনায় তাহলে এই অবস্থা? এখনো বুঝতে পারলুম না আপনি আমার কাছে কেন এসেছেন। বাতাসের মাথায় খবর রটে, লোকে কইতেছে যে জমিদারের পোলার নবীন সিংহ মায়ের ছেড়াদ্দ করছেন অন্যের জায়গায়, নদীর ধারে অনাথের মতন বইসা আছেন। তাই দৌড়াইয়া আইলাম। ইব্রাহিমপুরে নতুন কুটি বাড়ি বানাইছি, থাকতে হয়, সেখানে এসে থাকেন, চলেন আমার সঙ্গে। আপনি আমায় নিতে এসেছেন? হ। আশ্চর্য, সেখানে গিয়ে আমাদের জমিদারি আমি আবার দখল করে নিই? নিতে ইচ্ছে হয় নিবেন। এত বছর ধরে আমাদের ঠকিয়েছেন, টাকা পয়সা কিছু দেননি, সেই জন্য যদি আপনাকে জেলে দিই? সেইটি পারবার উপায় নেই ছোটবাবু, কাগজপত্র একেবারে পাক্কা। হিসেব নিতে গেলে দেখবেন আর কিছুই নাই, বরং ধার দেনা, শুধু ধার দেনা। খাজনার দায়ে বাজনা বিকাইবার উপক্রম। আমারে ধরতে ছুঁইতে পারবেন না। আপনাকে বরখাস্ত করে নতুন নায়েব নিযুক্ত করতে পারি, সে ক্ষমতা নিশ্চয়ই আমার আছে। নামে যখন আমিই জমিদার। তা পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু নতুন নায়েব 2 দিনেই ল্যাজ গুটাইয়া পালাইবে দেখবেন। প্রজারা যে সকলেরে আমারে মানে। অর্থাৎ আপনাকে কিছুতেই হটানো যাবে না, ও জমিদারি আমাদের যাবেই। আপনারা কলকাতায় বসে আমোদ আহ্লাদ করবেন বছরের পর বছর, এদিকে একবার পা দিবেন না। প্রজারা বাঁচলো না মরলো সে তল্লাশও করবেন না। তাহলে নায়েবেরা সেই সুযোগে তো সব হাতাই বই না কোন? সুযোগ পাইছি, আমিও নিছি। আপনার নাম ভুজঙ্গ, আপনি দেখছি সত্যি একটি কাল ভুজঙ্গ।
হা হা হা, এইটা কি কইলেন ছোট বাবু? নাম শুনে কি মানুষ চেনা যায়? কারোর বাপ মায়ের কখনো শখ কইরা সন্তানের নাম ভুজঙ্গ রাখে? ভুজঙ্গ না, ভুজঙ্গ না, আমার আসল নাম ভুজঙ্গধর। ভুজঙ্গ মানে সাপ, আর ভুজঙ্গধর হইল শিব। আপনি বিদ্বান মানুষ, এটা জানেন নিশ্চয়ই, তাহলে দেখেন কত তফাৎ হইয়া গেল। হা হা হা। হঠাৎ হাসি থামিয়ে ভুজঙ্গ ভট্টাচ বলল, আপনার দাদা কেমন আছে? তিনি তো দেবতুল্য মানুষ। তিনি বিবাহ করেছেন শুনেছি। আমার একখানা নিমন্ত্রণ পর্যন্ত পাঠান নাই। এমন কথা ভূভারতে কেউ কোনোদিন শুনেছে যে জমিদারের বিবাহ হয় আর প্রজারা তো দূরের কথা, নায়েবগড় পর্যন্ত নিমন্ত্রণ হয় না? এমন জমিদারের জমিদারি কখনো রক্ষা পায়? নবীন কুমার চুপ করে রইল। এই সময় দুলালকে এদিকে আসতে দেখে ভুজঙ্গ ভট্টাচ নিজেই তাকে ডেকে বলল, দিবাকর গোমস্তা কোথায়? সে সঙ্গে আসে নাই? তার একবার ডাকো, সে আমারে চেনে। দুলালও তার প্রভুর মতোই বিস্মিত। দিবাকর আসেনি শুনে ভুজঙ্গ ভট্টাচ অপ্রসন্ন স্বরে বলল, সেই জন্যই এমন অবস্থা, যত সব পুল্লাবানের কাণ্ড। জমিদারকে পথের ধুলোয় বসাইয়া রাখছেন। চলেন ছোটবাবু, কুটি বাড়িতে চলেন। আপনার লোকগুলোরে তল্পি তল্পা গুটাইতে কন, বেশি দূর না, এক বেলার পথ। আরো কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলার পর নবীন কুমার ইব্রাহিমপুরে যাওয়াই মনস্থ করলো। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।